হ্যালো আমার ভালোবাসার প্রিয় পাঠক পাঠিকারা, তোমাদের জন্য আবার নতুন একটা ভালোবাসার গল্প নিয়ে চলে আসলাম। আমাদের এই চ্যানেলে নতুন নতুন ভালোবাসার গল্প পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা নোটিফিকেশনটি অন করে দাও। বাবা মা থাকতেও সুখী নয়। যখন 2 বছর বয়স আমার, তখন বাবা মার মধ্যে ডিভোর্স হয়ে যায়। বাবা আমাদের রেখে চলে যায় এবং কিছুদিন পর বিয়ে করে। মাও আমাকে ফেলে রেখে অন্য লোকের হাত ধরে নতুন জীবন শুরু করে। তখন নানা আমাকে তার কাছে নিয়ে যায়। আমি সোহেল, গ্রাম থেকে ইন্টারমিডিয়েট পাশ করি। গ্রামেই অনার্স করার ইচ্ছে ছিল, কিন্তু নানা তা হতে দিল না। এক সকালে নানা ডেকে বলল, এই নে চিঠি, আর এই ঠিকানা অনুযায়ী ঢাকায় এই বাসেই চলে যাবি। সেই বাসার মালিক রফিককে এই চিঠিটা দিবি। আজ বিকালে গাড়িতে রওনা দে। জি নানা। বিকেলে রওনা দিয়ে রাতে গিয়ে পৌঁছলাম। ঠিকানা অনুযায়ী বাসায় চলে গেলাম। গেটের কাছে যেতেই দারোয়ান আমাকে বলল, দারোয়ান বলল, কি চাই? এটা কি রফিক সাহেবের বাসা? দারোয়ান বলল, জি এটা ওনার বাসা, কিন্তু আপনি কে? ওনার নাম জিজ্ঞাসা করছেন? জি, আমি গ্রাম থেকে এসেছি। আপনি দয়া করে ওনাকে এই চিঠিটা দিয়ে আসেন। যদি দারোয়ান চিঠিটা নিয়ে ভেতরে চলে গেল। কিছুক্ষণ পর আমার কাছে এসে বলল, দারোয়ান এসে বলল, আপনাকে ভেতরে ডাকছে। আমি দারোয়ানের পিছন পিছন বাসার ভিতর গেলাম। দারোয়ান বলল, উনি রফিক সাহেব। রফিক সাহেবের বয়স বেশি একটা হবে না, মধ্যবয়স্ক বলা যায়। রফিক সাহেব আমাকে বললেন, তাহলে তোমাকেই পাঠিয়েছি, তোমার নানা। জি। তোমার নাম সোহেল? জি স্যার। আমাকে স্যার বলার দরকার নেই, আঙ্কেল বলে ডাকো। তোমার নানা অনেক ভালো মানুষ। তোমার নানা আমার ওস্তাদ, তুমি কি জানো? জি না। আচ্ছা যাক, সেসব কথা। মা পুতুল, পুতুল এদিকে আয় তো। জি বাবা, কেন ডাকছো? সোহেল এ হলো আমার মেয়ে পুতুল, আর পুতুল ওর নাম সোহেল। ও আমাদের দেশে বাড়ি থেকে এসেছে। আমি পুতুলের দিকে তাকিয়ে হাই বললাম। সে কোনো কর্ণপাত করলো না। আজ থেকে ও এই বাসায় থাকবে, ওকে ওর রুম দেখিয়ে দেব। পুতুল আমাকে বলল, আসেন। আমি পুতুলের পেছন পেছন দেখে দেওয়ার রুমে গেলাম। রুমে একটু রেস্ট নিলাম। কিছুক্ষণ পর খাওয়ার জন্য ডাক পড়লো টেবিলে। আমি পুতুল আঙ্কেল ছাড়া আর কাউকে দেখতে পেলাম না। আচ্ছা পুতুল, তুই কাল থেকে সোহেলকে কলেজে নিয়ে আসিস। সোহেলকে আমাদের কলেজে তোর সাথে ভর্তি করিয়ে দেব। পরদিন পুতুলের সাথে কলেজে গেলাম। আঙ্কেল আগেই বের হয়ে গেছে। কলেজে গিয়ে বুঝলাম এই কলেজের প্রিন্সিপাল পুতুলের বাবা, মানে আমার আঙ্কেল। ভর্তি হয়ে বাসায় চলে আসলাম। পরদিন হতেই কলেজে গেলাম ক্লাস করতে। সেখানে গিয়ে পড়লাম আরেক বিপদে। গেটের ভিতর ঢুকতে দেখি কতগুলো লেডি গুন্ডা। আমি চলে যাব তখনই এই খোকা, এইদিকে আসো। আমি কাছে গিয়ে বললাম, জি কেন ডাকছেন? তাদের ভেতরে একটা মেয়ে বলল, তা কি করতে এসেছো? জি আমি নতুন ভর্তি হয়েছি। তাহলে দুবার কান ধরে উঠবস করো। কেন? আমি পারবো না। মেয়েটা এসে কলার ধরে বলল, ধরবি কিনা নাকি অন্য কিছু করব? এমন করেন কেন? ধরতেছি তো। দুবার কান্দে উঠবস করার পর বলল, এবার যা। আমি সারা পেয়ে তাড়াতাড়ি করে চলে যেতে গিয়ে কার সাথে যেন ধাক্কা খেলাম ঠুস করে। সামনে তাকে দেখি আরেকটা লেডিকে। ও মা, সাথে দেখি পুতুলও আছে। ভাবলাম পুতুল যেহেতু আছে আমাকে ওরা কিছু বলবে না। আমি সরি বললাম। যার সাথে ধাক্কা খেয়েছি সে বলল, রাগ তোর সরি, এই মালটা কোথা থেকে আসলো রে? গ্রাম থেকে আসছে, আমাদের বাসায় থাকে। তাহলে তো খাতির একটু বেশি করতে হয়। তোরা যা মন চায় তা কর, আমি গেলাম। পুতুল চলে গেল। আমি ওর যাওয়ার জন্য পা বাড়াতেই মেয়েটা আমার কলার ধরে বলল, তুই কই যাচ্ছিস? কোন মুসিবতে পড়লাম রে আল্লাহ। আসলে আমি আপনাকে দেখতে পাইনি, সরি, মাফ করে দিন। রাগ তোর সরি। হঠাৎ কে যেন পেছন থেকে কলারটা ছাড়ি দিল। তাকে দেখে একটা ছেলে। মেয়েটা ছেলেটার দিকে ড্যাব ড্যাব করে তাকিয়ে রইলো। ছেলেটা আমাকে বলল, চলো। আমি তার সাথে চলতে থাকলাম। নাম কি তোমার? জি সোহেল। আপনার? জনি। তা এখানে কি করছো? জি নতুন ভর্তি হয়েছি। ও, আমাদের সাথেই? আচ্ছা, আমাদের সাথে থেকো, কোনো সমস্যা হলে বলো। জি আচ্ছা। আপনি করে বলতে হবে না, জনি বলে ডাকবে। ক্লাস তো মনে হয় চেনো না, চলো আমার সাথে। ওর সাথে ক্লাসে চলে গেলাম। ক্লাস করে বাসায় আসলাম। জনের সাথে বন্ধুত্ব হয়ে গেছে আমার। তবে পুতুলের সাথে তেমন একটা কথা হয় না। ওই আমার সাথে কথা বলে না। আজ রাতে খাওয়ার সময় আঙ্কেল পুতুলকে বলল, মা পুতুল, তুই সোহেলকে সাথে করে নিয়ে যাস। আমি পারবো না। কেন? এই গেঁয়ো ভুট্টাকে সাথে করে নিলে প্রেস্টিজ থাকবে। পারবো না আমি। ওকে নিয়ে যাবি, এটাই শেষ কথা। পুতুল খাবার রেখে বলল, ধ্যাত, বললাম না পারবো না। পুতুল রুমে চলে গেল। থাক না আঙ্কেল, আমি নিজেই তো যেতে পারি। আঙ্কেল আমার মুখের দিকে তাকিয়ে আছে। পুতুল পুতুলের মতো চলতে লাগলো। আমার সাথে তেমন একটা কথা বলে না। কলেজে আমি আর জনে বসে আছি। জনিকে জিজ্ঞাসা করলাম, বস তুই প্রেম করস না? না, তবে একজনকে ভালো লাগতো। তারপরে? ও বড়লোক বাবার মেয়ে, আর একটু দুষ্টু, তাই বেশি আগাইনি। কে এসে? পরে বলবো।
আমি সেদিন ধাক্কা খাওয়া মেয়েটাকে দেখিয়ে দিয়ে বললাম, বস তোর দিকে তাকিয়ে থাকা মেয়েটাকে চিনিস? হুম। নাম কি? আনিশা আমাদের সাথেই পড়ে। তোর দিকে তাকিয়ে থাকি কেন? আচ্ছা চল ক্যান্টিনে চল, পরে একদিন বলবো। এক বাসায় থাকে, তবু পুতুলের সাথে কথা হয় না। নামটা যেমন পুতুল, চেহারাটাও ঠিক পুতুলের মতো। সাথে দাঁড়িয়ে আছে পুতুল, তাই ভাবলাম একটু কথা বলি। ওর পাশে গিয়ে, কি করেন? পুতুল আমার দিকে একবার তাকিয়ে আবার সামনে তাকালো। গান পারেন? পুতুল এবার কিছুটা বিরক্ত নিয়ে বলল, না। আচ্ছা আপনি আমার সাথে কথা বলেন না কেন? পুতুল এবার চরম বিরক্ত নিয়ে বলল, তোর মতো গেও ভূতের সাথে কি বলবো? আচ্ছা বলতে হবে না, আসেন ওখানে বসি। তোকে মন চায় ঠাটিয়ে চর মারতে। এত কথা বলিস কি দিয়ে? কেন মুখ দিয়ে? আপনি অন্য দিক দিয়ে বলেন নাকি? এবার আমাকে কিছু না বলে ছাদ থেকে চলে গেল। এর ভিতর এক পুতুল শহর বাবা আমার রুমে আসলো। আঙ্কেল কিছু বলবেন? বাবা আমার হাতে তো কাজ, ওকে এই ম্যাথটা একটু বুঝিয়ে দাও। বাবা আমার লাগবে না, আমারটা আমি বুঝে নেব। বেশি বুঝিস না বাবা, তুমি ওকে একটু বুঝিয়ে দাও। কোনটা বোঝে না দেখি? পুতুল বইসহ একটা খাতা আমার টেবিলে ছুঁড়ে মারলো। টেবিলে বসে আমাকে বলল, এইটা। কথা বলছে না যে ধমক দিচ্ছে। আমি যথাসাধ্য বুঝলাম পুতুলকে। এভাবে দিন পার হতে লাগলো। পুতুল আমাকে তেমন একটা দেখতে পাবো, তবে আমার ভালোই লাগতো পুতুলের রাগি মুখ। এর ভিতর একদিন রুমে বসে পড়ছি, তখন চিৎকারের আওয়াজ শুনতে পেলাম। ভালো করে শুনে বুঝলাম পুতুল চিৎকার দিচ্ছে। ওর বাবা আর ওর কথোপকথন। তুই জান আমার ছেলেটা খুব ভালো পারে, ওর কাছ থেকে বুঝে নে, আমার হাতে কাজ। তুমি বুঝবে না। তুই জানা। ধ্যাত। এই বলে আমার রুমের দিকে আগাতে লাগলো। আমার রুমে এসে বই খাতা আমার গায়ে মারলো। একটু ভয় পেয়ে গেলাম। জি কোনটা বুঝেন না? পুতুল দেখিয়ে দিল। আমি বুঝে দিলাম। মেয়েটার রাগের মুখ আসলেই সুন্দর। পুতুল লিখছে, হঠাৎ আমার মুখ থেকে বের হয়ে গেল, মাশাআল্লাহ খুব সুন্দর তো আপনি, চুলগুলো ছেড়ে দেন। পুতুলের রাগের চোখে তাকিয়ে আবার লেখায় মন দিল। পুতুল একটা লেখা বারবার ভুল করছে দেখে আমি হাত দিয়ে ভুল দেখাতে গেলাম। তখন আমার হাতের সাথে পুতুলের হাত ছোঁয়া লেগে যায়। পুতুলের হাতে লাগাতেই আমার গালে থাপ্পড় দিতে দেরি করলো না। মেয়ে দেখলেই ছুতে মন চায় না তোর, লুচ্চা কোথাকার। এই কথা বলে পুতুল রুম থেকে বেরিয়ে গেল। আমি গালে হাত দিয়ে বসে থাকলাম। একটু মন খারাপ হলো, সামান্য হাতের ছোঁয়া লাগাতেই মারতে হয়। পরবর্তীতে আমার কাছে পড়া বোঝার জন্য আসলে আমি কলম দিয়ে দূর থেকে বুঝিয়ে দিতাম। বলা তো যায় না কখন দুম করে মেরে দেয়, যাকে সব। তারপরে পুতুলের সাথে জোর করে কথা বলতাম। ওর রাগ ডাক মনে নিতাম না। আমি আর জনি কলেজের মাঠে বসে আছি। তখন জনি বলল, তুই পুতুলকে পছন্দ করিস? ওর কাছে আর মিথ্যা বললাম না, কিছুটা লজ্জা লাগলো বলতে, তাই মাথা নাড়িয়ে হ্যাঁ বললাম। দেখ পোলায় লজ্জা পায়। ক্লাস শেষ করে যাওয়ার সময় দেখলাম পুতুল রিক্সা ঠিক করে রিক্সা উঠছে। ভাবলাম একবার সেই তো যাবো, তাই আমি গিয়ে ওর রিক্সা উঠলাম। ওর পাশে বসতেই পুতুল চিৎকার দিয়ে উঠে বলল, গেও ভূত, তুই আমার সাথে উঠেছিস? ফাঁস করে একটা মেরে দিল আমার গালে, তারপর ধাক্কা দিয়ে ফেলে দিল রিক্সা থেকে। পুতুল যেতে যেতে বলল, তোর বাবা মা তোকে ম্যানার্স শেখায়নি? কলেজের চারপাশে তাকে দেখি অনেকেই হাসতেছে। জনে পাশে থাকলে হয়তো কিছুটা মান সম্মান বাঁচানো যেত। আমি বাসায় চলে আসলাম। মনটা খারাপ হয়ে গেল। বাবা মার কথা মনে পড়ে রুমে শুয়ে শুয়ে বাবা মার কথা মনে করে অনেকক্ষণ কাটলাম। বাবা মা থাকলে হয়তো এরকম হতো না। হয়তো পুতুলদের বাসায় থাকি বলে ও সহ্য হয় না। দুপুরে আর খেতে গেলাম না। আঙ্কেল কয়েকবার ডাক দিল, যখন বললাম খাবো না, তখন আমার রুমে আসলো। আমার পাশে বসে বলল, বুঝলি বাবা, পুতুলকে জন্ম দেওয়ার সময় ওর মা মারা যায়, ওকে শাসনও করতে পারেনি। খুব জেদি একটা মেয়ে, জানি তোর সাথে ও খারাপ ব্যবহার করে। আজ কলেজে তোর সাথে যা করেছে সেটাও আমি জানি। সব কিছুর জন্য আমি মাপ চাচ্ছি, মাপ করে দিস। কি যে বলেন না, আমি কিছুই মনে করিনি। তোর ঠিক কদর করতে পারিনি আমি। তোর নানা আমার জন্য যা করেছে তোর পায়ে ধুয়ে দিলেও তার এক ভাগও হবে না। উনি চোখ মুছতে মুছতে চলে গেল খাবার টেবিলে। উনি ওনার মেয়েকে বললেন, তুই মোটেও কাজ ঠিক করিসনি, ছেলেটার সাথে শুধু শুধু খারাপ ব্যবহার করছিস। বাবা ও যা। আঙ্কেল ওকে আর বলতে না দিয়ে বলল, তুই জানিস ছেলেটা এতে, ওর বাবাও নেই মাও নেই, কত কষ্ট করে বড় হয়েছে, কত কষ্ট বুকে নিয়ে বেঁচে আছে জানিস। নেক্সট ওর সাথে আর খারাপ ব্যবহার করবি না। পুতুল মনে মনে একটু ভীত হলো। ছেলেটাকে কারণে অকারণে অপমান করেছি, সেও তো মানুষ না, মাপ চেয়ে নিব। বিকালে শুয়ে আছি, হঠাৎ দরজাগুলোর শব্দ পেয়ে তাকালাম। চেয়ে দেখি পুতুল হাতে চা নিয়ে আসছে। এসে আমার পাশে বসলো। আমি তড়িঘড়ি করে উঠে বসলাম। পুতুল আমার দিকে চা এগিয়ে দিল। আমি ঘটনার আগামাথা না বুঝে তাকিয়ে থাকলাম। কি হলো নীল? চা নিলাম। খান। আমি এক চুমুক দিলাম। তখন পুতুল বলল, আসলে আমি বুঝতে পারিনি, আমাকে মাফ করে দিও। সব সময় কেন জানি আমার মাথা গরম হয়ে থাকে, প্লিজ আমাকে মাফ করে দিও। আমি প্রতি উত্তরে একটা মলিন হাসি দিলাম। কি হলো?
কিছু বলছেন না যে? সত্যিই সরি। আসলে মাকে হারিয়েছি সেই ছোটবেলায়। যখন শুনলাম আপনার মা বাবা নেই তখন খুব খারাপ লাগলো। আমারও তো মা নেই, তাই কষ্ট বুঝি। তা আমার প্রতি আপনার মায়া হলো না দয়া হলো? ধ্যাত, যেটাই হোক আমাকে ক্ষমা করে দেন। আচ্ছা, দিলাম। সত্যি? জি। আচ্ছা, আমার চাটা কেমন হলো খেয়ে বলবেন। পুতুল মিষ্টি একটা হাসি দিয়ে চলে গেল। আমি চা খেতে খেতে এতক্ষণ ঘরে যাওয়ার বিষয়টা ভাবতে লাগলাম। মেয়েটার হলোটা কি, যে মেয়েটার সকালেও আমাকে দেখতে পায়নি, সে আমাকে চা বানিয়ে খাওয়াচ্ছে। বড়ই আজব। তবে চাটা দারুণ বানায়। রাতে পুতুল আমাকে খাওয়ার জন্য ডাকলো। পরদিন কলেজে যেতেই জনে আমাকে ধরলো। কি রে, তোকে নাকি পুতুল রিক্সা থেকে ফেলে দিয়েছে? হুম। আর তুই সেই মেয়েকেই ভালোবাসিস? রাগ না, সে তো মাপ চেয়েছে। তবে আমি তো এতিম, ওকে পাওয়ার সে দূর আশা কখনোই করিনি। আমরা মধ্যবিত্ত বলে সবাই আমাদের সাথে মজা করে। তোর সাথে কি আবার মজা করলো? সেই মেয়েটা নাকি যাকে তুই পছন্দ করতি? থাক, পরে বলবো নি। পরে টরে হবে না, এখন বল। পরে বলবো, এখন চল। আসলে তুই আমাকে বন্ধুই ভাবতে পারিসনি এখনো। বন্ধু ভাবলে বলতি। তুই তো একটা পাগল রে, বাচ্চাদের মতো করিস। আচ্ছা শোন, আনিশা নামের একটা মেয়েকে ভালোবাসতাম। তার নামও আনিশা? আবে শালা, বলতে দে। হ্যাঁ বল। খুব ভালোবাসতাম তাকে, বড়লোক বাবার একমাত্র মেয়ে। সেই প্রথম প্রপোজ করেছিল আমাকে। তারপর? চলছিল প্রেমটা ভালোই। তাহলে সমস্যা কোথায়? ধুর শালা, বলমুই না। তুই না বলতেই বাহার দেশ কথার মাঝে। সরি দোস্ত, আর বলবো না। তারপর কি হলো রে? একদিন আমার কলেজে আসতে দেরি হয়। আনিশা কল করে জিজ্ঞাসা করেছিল আমি আসতে পারবো কিনা। আমার জরুরি একটা কাজ থাকায় বলেছিলাম আসবো না। পরে কাজটা তাড়াতাড়ি শেষ হওয়াতে কলেজে চলে গেলাম। আনিশা তার বন্ধুদের সাথে কথা বলতেছিল। আমি কাছে যেতেই শুনলাম ওর এক বন্ধু বলছে, আর কতদিন টাইম পাস করবি তুই জনির সাথে? এবার ছেড়ে দে। আনিশা বলল, আর কিছুদিন, তারপর ওকে ছেড়ে দিব। এই ফকিরটার সাথে কি আর আমার যায়? এটা শুনে আমার চোখ দিয়ে পানি বের হয়ে গেল। যাকে মন দিয়ে ভালোবাসলাম শেষে আমাকে ধোকা দিল। ওর বান্ধবীরা আমাকে দেখতে পেয়ে আনিশাকে হাত দিয়ে ইশারা করলো যে আমি পিছনে আছি। তারপর আনিশা পিছন ফিরে আমাকে দেখে বলল, আরে জনি, তুমি কখন আসলে? তুমি না বলছিলে আসবে না? তখন আমি বলেছিলাম, না আসলে কি আর তোমার কথাগুলো শুনতে পেতাম। আনিশা এসে আমার হাত ধরে বলল, আরে ওসব ফান করে বলেছি। আমি হাত ছাড়িয়ে একটা থাপ্পড় দিলাম আনিশার গালে। তারপর বললাম, তোদের কাছে সবই ফান, আমাদের ভালোবাসা তোদের মতো বড়লোকদের কাছে ফান মনে হয়। শোনো, আমি ওকে থামিয়ে দিয়ে বললাম, চুপ কেন, কথা বলবি না? মন থেকে ভালোবাসতাম তো, তাই ফান মনে হচ্ছে। এই সত্যিকারের ভালোবাসাই তুই এক সময় পাবি না। তারপর সেখান থেকে চলে আসলাম। পরের দুদিন আর কলেজে দেখলাম না আনিশাকে। তারপর? তৃতীয় দিন কলেজে আসলো আনিশা। চেহারা বদলে গিয়েছিল দুদিনই। চোখের নিচে কালি পড়ে গিয়েছিল, মুখ শুকিয়ে গিয়েছে, একবারে নাজেহাল অবস্থা ছিল। কলেজের মাঠের একখানে বসেছিলাম মাথা নিচু করে। হঠাৎ করে ছায়া দেখে মাথা উঠালাম, তাকিয়ে দেখি আনিশা। তারপর কি হলো রে মামা? খুব ইন্টারেস্ট কাহিনী তো, বল তারপর বল। আমি ওকে দেখে চলে যেতে ধরলেই আনিশা আমার হাত চেপে ধরলো। তখন আমি বললাম, হাত ধরেছেন কেন, হাত ছাড়ুন। আনিশা হাত ছাড়লো না। তারপর আমি ধমক দিয়ে বললাম, কি হলো, হাত ছাড়লেছেন না কেন? আনিশা আমার দিকে করুণ চোখে তাকিয়ে চোখের পানি ছাড়তে লাগলো। আমি আবার বেঞ্চে বসে পড়লাম। তখন আনিশা বলল, তোমার সাথে টাইম পাস করতে করতে কখন যে তোমাকে ভালোবেসে ফেলেছি নিজেও জানি না। আজ যখন দুদিন তোমার সাথে কোনো রকম যোগাযোগ ছিল না, তখন বুঝেছি যে তুমি আমার কতটুকু জুড়ে ছিলে। তোমার সামনে আর যাব না বলে ঠিক করেছিলাম, কিন্তু তোমাকে না দেখে আর থাকতে না পেরে চলে আসলাম তোমার কাছে ছুটে। প্লিজ সব কিছু ভুলে আবার শুরু করি। আমি বলেছিলাম বিশ্বাস মানুষকে একবারই করা যায়, দুইবার না। হাত ছাড়ুন। আমি নিজেই হাত ছাড়িয়ে চলে আসলাম। আনিশা আমার যাওয়ার দিকে তাকিয়ে কাঁদতে লাগলো। আনিশা ছিল জেদি টাইপের মেয়ে। তারপর এক সপ্তাহ কলেজে গেলাম না। এক সপ্তাহ পর কলেজে গেলে আনিশা আবার আসে আমার কাছে। একটাই কথা, ভালোবাসি। আমি সাপ জানিয়ে দিলাম, তোমাকে কখনো আর ভালোবাসবো না। তখন আনিশা আমার কলার ধরে মুখের কাছে এনে একটা গভীরভাবে লিপ কিস দিল। তারপর ছেড়ে দিয়ে বলল, তোকে আমার করেই ছাড়বো, দেখে নিস তুই। তারপর আর কি, তারপর থেকে এখন পর্যন্ত পিছনে পড়ে আছে। ইন্টারেস্টিং কাহিনী তো তোর। আচ্ছা তুই থাক, আমি আসছি।
আমাকে নিয়ে আর বলতে পারলাম না। সামনে তাকিয়ে দেখি সেদিনের ধাক্কা খাওয়া মেয়েটা। আমি হাঁ করে তাকিয়ে আসছি। তোমার নাম তো সোহেল, তাই না? জি। আমি আনিশা। আসলে সেদিনের জন্য সরি বলতে এসেছি। সরি। ইটস ওকে। আনিশা ওর এক বান্ধবীকে দেখে বলল, এ হলো তারিন, আমার বান্ধবী। হাই। কেমন আছেন? জি ভালো, আপনি? ভালো। সেদিনের খারাপ ব্যবহারের জন্য আপনাকে ট্রিট দেব। আমার কোনো ট্রিট লাগবে না। তাহলে ভাববো সেদিনের জন্য তুমি আমাকে ক্ষমা করনি। না, ক্ষমা করে দিয়েছি। তাহলে ট্রিট নিতে চাচ্ছ না কেন? কি ট্রিট দেবেন? রেস্টুরেন্টে খাওয়াবো। আমি একা যেতে পারবো না, আমার বন্ধুকে ছাড়া। তাহলে তো ভালোই হয়। কি বললেন? বলেছি তাকে নিয়ে আসেন তাহলে। তাহলে বন্ধুকে নিয়ে আসি। যেতে কিন্তু হবে, কথা দিয়েছো। ঠিক আছে। আমি জনের কাছে গেলাম। কিরে, কি কথা হলো আনিসের সাথে? সেদিনের জন্য সরি বলেছে, এখন রেস্টুরেন্টে খাওয়াবে। ভালো, যা গিয়ে খেয়ে আয়। তুইও যাবি? চল। না, আমি যাব না। তুই যা, সমস্যা হলে বলিস। দোস্ত, না করিস না। ওদের কথা দিয়ে ফেলেছি, বলেছে তুই আর আমি যাব। প্লিজ, আমার মান সম্মানের ব্যাপার, প্লিজ না করিস না। অনেক বুঝিয়ে সুজিয়ে জনেকে রাজি করলাম। জনেকে নিয়ে ওদের কাছে গেলাম। চলেন। আনিশাদের গাড়িতে সামনে দাঁড়িয়ে আছি। কি হলো জনে, ওর? জনে আমার মুখের দিকে একবার তাকিয়ে গাড়ির ভেতরে উঠে বসলো। আমি আর তারিন বসলাম সামনে, জনি আর আনিশা বসলো পিছনে। লুকিং গ্লাসে তাকে দেখি আনিশা জনের দিকে চেপে বসছে। জনে খুব আনইজি ফিল করছে। গাড়ি এসে একটা রেস্টুরেন্টের সামনে এসে থামলো। আমরা ভেতর গিয়ে বসলাম। জনের সামনে বসলো আনিশা, আমি বসলাম তারানের সামনে। আনিশা খাবারের অর্ডার করলো, সবাই খাচ্ছে। জনি নিচে তাকিয়ে খাচ্ছে। আনিশা খাওয়া রেখে জনের দিকে তাকিয়ে আছে। জনি আর আনিশা কি আগে থেকেই পরিচিত? কিরকম সন্দেহ লাগছে আমার। কোনোভাবে এই আনিশার জনিকে ধোকা দেওয়া সে আনিশা তো। রেস্টুরেন্ট থেকে খেয়ে বাসায় চলে আসলাম। রাতে পুতুল আমার রুমে আসলো, বই খাতা নিয়ে চেয়ারে এসে বসলো। জি, কোনটা বোঝেন না? পুতুল বই খুলে বলল, এটা। আমি বোঝাচ্ছি। পুতুল হঠাৎ বলল, আজকাল তো দেখি বেশ ঘোরাঘুরি করেন মেয়েদের নিয়ে। জি, বুঝলাম না। আমার বান্ধবীদের সাথে আপনার কি? আবার রেস্টুরেন্টে যান, বেশ উন্নতি দেখছি। আমি ওনার কথার পাত্তা না দিয়ে পড়া বোঝাতে লাগলাম। দূর থেকে কলম দিয়ে বোঝাচ্ছি। পুতুল কলমটা ধরে দূরে ছুঁড়ে মেরে বলল, কি সমস্যা কি? এত দূর থেকে বোঝা যায়? হাত দিয়ে বোঝানো যায় না? জি যায়। তাহলে এমন করছেন কেন? ভয়ে। কিসের ভয়? যদি হাতে ছোঁয়া লেগে আবার থাপ্পড় মারেন। পুতুল আমার হাত চেপে ধরে বলল, ইচ্ছে তো করছে থাপ্পড় মেরে দিতে। এই বলে পুতুল বই খাতা নিয়ে রুম থেকে চলে গেল। আমি কিছুই বুঝলাম না এতক্ষণ কি হলো। দিন যেতে থাকলো। এর ভিতর একটা টিউশনি করা শুরু করলাম। তবে পুতুল আগের মতো আর নেই, অনেক ভালো হয়ে গেছে, অনেকটা কেয়ার করে। বেশ কিছু দিন চলে গেল। কলেজে যেতেই জনি বলল, কাম তো ঘটিয়ে ফেলেছি। কি কাজ ঘটাইছোস? পুতুলেরা বলে দিচ্ছি, তুই যে পুতুলকে পছন্দ করিস। হায় হায়, কি করলি এইটা? কেন, কি হয়েছে? ওর সামনে তো মুখই দেখাতে পারো না। ও যদি আঙ্কেলকে বলে দেয়? কি করলি তুই এটা? রাখ বেটা, কিছু বলবে না। পুতুলও তোকে পছন্দ করে। আল্লাহ, এই ফাড়া ভালোই ভালোই কেটে যায় যেন। পরে যে আর থাকার মতো মন মানসিকতা থাকলো না। কখন এসে পুতুল ধুম করে তার চেয়ে বাসায় চলে যাই। সেখানে মারলেও কেউ দেখার নেই, বাসায় বসে আছে। পুতুল আসার আগেই টিউশনের জন্য বেরিয়ে পড়লাম। সন্ধ্যায় টিউশনি শেষ করে বাসায় ফিরে রুমে বসতেই পুতুল চা হাতে আমার রুমে প্রবেশ করলো। আমি তো ভয় পেয়ে গেলাম। তখন পুতুল বলল, চা নিন। আমি চা হাতে নিলাম। আজ কলেজে খুঁজলাম আপনাকে, কোথাও গিয়েছিলেন? কেন খুঁজছেন? কাজ ছিল, তাই খুঁজেছি। ও, আমি বাসায় চলে এসেছিলাম। আচ্ছা যাক, চা খান। পুতুল চলে গেল। কিছুক্ষণ পর বই হাতে আসলো, চেয়ারে বসতে বসতে বলল, কাল কলেজে যাওয়া লাগবে না আপনার। কেন? মার্কেটে যাব। আপনার মার্কেটে যাওয়ার সাথে আমার কলেজ না যাওয়ার সম্পর্ক কি? আপনাকে নিয়ে তো যাব। আপনি একাই তো যেতে পারেন, আমাকে নেওয়ার দরকার কি? এত কথা বলেন কেন আপনি? আপনাকে থাকতে বলেছি, থাকবেন। জি থাকবো। পুতুল আমার দিকে তাকিয়ে একটা মুচকে হাসি দিয়ে বলল, গুড বয়। এই প্রথম ওর হাসি দেখলাম, কত মায়াবী হাসি। পরদিন সকালে খেয়ে বের হলাম আমি আর পুতুল। পুতুল কালো একটা গাড়ি পড়ছে, চোখে গাঢ় করে কাজল দিয়েছে। আমি চোখকে দমিয়ে রাখতে পারলাম না, তাই রিক্সায় বারবার আর চোখে তাকাতে লাগলাম পুতুলের দিকে। পুতুল আমার কাণ্ড দেখে অন্যদিকে তাকিয়ে হাসতে লাগলো। লজ্জায় পড়ে গেলাম আমি। একটা শপিং মলের সামনে এসে নামলাম। পুতুল পাঞ্জাবি দেখছে। আমাকে একটা কালো পাঞ্জাবি দেখে বলল, এটা কেমন লাগে দেখেন তো। জি ভালো। কাউকে গিফট করবেন নাকি? পুতুল আমার কথার পাত্তা না দিয়ে বলল,
এটা ভেতর থেকে পড়ে আসুন। আমি কেন পড়বো? পুতুল আমাকে চোখ রাঙিয়ে বলল, এত কথা বলেন কেন? এটা পরে আসতে বলেছি, পরে আসেন। আমি পাঞ্জাবি নিয়ে ওদের রুমে ঢুকে চেঞ্জ করে আসলাম। বাইরে আসতেই পুতুল চারপাশ থেকে আমাকে ভালো করে খুঁটিয়ে খুঁটিয়ে দেখতে লাগলো আর বলল, একদম মানিয়েছে। পুতুল আমার হাত থেকে যে শার্টটা বাসা থেকে পরে এসেছি সেটা নিয়ে বলল, মামা এটা প্যাক করে দিন। পুতুল পাঞ্জাবির দাম পেমেন্ট করে দিয়ে আমাকে নিয়ে আবার বের হলো। আমাদের দুজনকে দেখলে যে কেউ বলবে একটা কাপল। পুতুল তার কালো শাড়ির সাথে ম্যাচিং করিয়ে আমাকে কালো পাঞ্জাবি পরালো। ওর মতিগতি ঠিক বুঝে উঠতে পারছি না আমি। একটা রেস্টুরেন্টে ঢুকলো আমাকে নিয়ে, দুজন একটা টেবিলে বসলাম। পুতুল আমার দিকে তাকিয়ে বলল, কি খাবেন? জি কিছু না। পুতুল আমার দিকে কিছুটা ভ্রু কুচকে তাকিয়ে বলল, এত আনইজি ফিল করেন কেন? আমি কিছু বললাম না। পুতুল তার মন মতো খাবার অর্ডার করলো। খাবার টেবিলে চলে আসলো। পুতুল বলল, নিন খান। জি আমি তো এসব খাই না, আর এসব খাবার কখনো খাইনি। তো আগে কখনো খাননি, কি হয়েছে? এখন খাবেন? হাঁ করুন। পুতুল কিছুটা খাবার জোর করে খাই দিল আমাকে। না মজা আছে তো খাবারটা। তারপর আমি নিজেই খেতে লাগলাম। পুতুল আমার খাওয়া দেখে মুচকে মুচকে হাসতে লাগলো। এই মেয়েটা মুচকে হাসলে এত মায়াবী লাগে কেন? সব যেন থেমে যায় ওর হাসিতে। আমি খাওয়া রেখে ওর হাসির দিকে তাকিয়ে থাকলাম। পুতুল হাসি থামিয়ে বলল, কি হলো, খাচ্ছে না কেন? আমাকে দেখার অনেক সময় পাবেন, এখন খান। এবার আমি সত্যি অনেক লজ্জা পেলাম। সারাদিন এদিক সেদিক ঘুরে বিকেলে নদীর পাড় নিয়ে গেল। আমার টিউশনের সময় হয়ে গেছে, তাই বললাম এবার চলেন বাসায় চলে যাই, আমার টিউশনিতে যেতে হবে, সময় হয়ে গেছে। পুতুল আমার দিকে তাকিয়ে বলল, আজ সব বাদ, এখন হাতটা একটু দেন তো। কেন, হাত দিয়ে কি করবেন? আমার হাত ঠান্ডা হয়ে গেছে, আপনার হাতের উষ্ণ ছোঁয়ায় আমার হাত গরম করব। ওই দিন আমার হাত বাড়াতে গিয়ে দেখি হাত কাঁপাকাঁপি শুরু করে দিয়েছে। পুতুল আমার এই অবস্থা দেখে কাঁপা হাতটা ওর হাতে ভিতর নিয়ে গেল। আমার হাতের আঙুলের ভেতর ওর আঙুল ঢুকিয়ে ধরল। হাত হালকাভাবে চাপ দিচ্ছে হাতে, আর অন্যদিকে তাকিয়ে হাসছে। ওর হাতের ছোঁয়ায় যেন এক অন্যরকম ভালো লাগা শিহরিত হচ্ছে আমি। প্রতিবার হাত চেপে ধরতে যেন কেঁপে উঠছি আমি। এই প্রথম কোনো মেয়ের হাত ধরেছি তো, তাই মনে হয় এমন হচ্ছে। আমরা নদীর পার গেছে হাঁটছি। আমার চুপ থাকা দেখে পুতুল বলল, কি হলো, এমন চুপ হয়ে গেলেন কেন? কিছু বলেন। কি বলবো? খারাপ লাগছে কি আমার হাত ধরে হাঁটতে? আমি কিছুই বললাম না। এই মেয়েটা এত চঞ্চল, ভিতরটা এত সুন্দর, তা বাইরে থেকে দেখলে বোঝাই যায় না। আমরা গিয়ে একটা বেঞ্চে বসলাম। আমার হাতটা এবার দু হাতের মাঝখানে নিয়ে চেপে ধরলো। কি মনে করে যেন পুতুল আমার মুখ পানে একই দৃষ্টিতে তাকিয়ে থাকলো। ওর চোখের দিকে তাকিয়ে থাকার সাহস আমার নেই, তাই নদীর দিকে তাকিয়ে থাকলাম। ওর ভাবে তাকিয়ে থাকা আমার প্রচুর অস্বস্তির কারণ হয়ে দাঁড়ালো। ওর ধ্যান ভাঙলো ফোনের রিংটনে। হয়তো কোনো কিছু আজ ঘটে ফেলতো পুতুল। ও ফোন হাতে নিয়ে কল রিসিভ করে বলল, বাবা আসছি। পুতুল আমার দিকে তাকিয়ে বলল, বাবা ফোন দিয়েছে, চলেন বাসায় যাই। রিকশায় ও হাত আঁকড়ে ধরে বসে থাকলো। বাসার সামনে চলে এসেছে। আঙ্কেল এভাবে দেখলে খারাপ ভাবতে পারে, তাই বললাম বাসার সামনে এসে গেছে, এবার হাতটা যদি ছাড়তেন। পুতুল আমার হাত ছেড়ে রিকশা থেকে নেমে ভাড়া দিয়ে বাসার ভেতর চলে গেল। আমি রুমে গিয়ে একটু বিশ্রাম নিলাম। পুতুল কিছুক্ষণ পর আমার রুমে এসে বলল, কি ব্যাপার, ফ্রেশ না হয়ে শুয়ে আছেন কেন? যান ফ্রেশ হয়ে জামা কাপড় চেঞ্জ করেন, আমি চা নিয়ে আসছি। পরে ফ্রেশ হব। পুতুল কিছুটা রেগে বলল, কোনো কথা শুনতে চাই না, আগে উঠুন, ফ্রেশ হন। পুতুল আমাকে জোর করে উঠিয়ে ওয়াশরুমে পাঠিয়ে দিল। আমি ওর কাণ্ড দেখে অবাক, কেমন অধিকার খাটানো শুরু করছে। ফ্রেশ হয়ে এসে দেখি পুতুল চা নিয়ে এসেছে। চা আমার হাতে ধরে দিয়ে বলল, চা খেয়ে সব ক্লান্তি চলে যাবে, আমি ফ্রেশ হয়ে আসি, আপনি রেস্ট নেন। পুতুল চলে গেছে। মেয়েটার চায়ের হাত দারুণ, রান্নার হাতও খারাপ না, বেশ লাগে ওর হাতের রান্না। এখন ঘুম থেকে সকালে পুতুলই ওঠায় আমাকে। মেয়েটা খুব কেয়ার করে আমার, ভালোই লাগে আমার। কিন্তু আমি বুঝেও কি চায়, কেন এমন অধিকার খাটায় আমার উপর? এই যে হবার নয়, আমি তো এতিম, চাইলেও পারবো না আমার সাথে ওকে জড়াতে। বেশ কিছুদিন পর কলেজে আমি একজনে বসে আছি, তখন তারিন আমাদের কাছে আসলো। তারিন মেয়েটা খুব ভালো, জানাই আমাকে। তো কাছে এসে বলল, হাই জনি, কেমন আছো? ভালো, তুমি? ভালো। এই সোহেল, চলো তো, কোথায়? তোমাকে নিয়ে একটু মার্কেটে যাব। তুমি একা যাও, আমি যেতে পারবো না। তার আমার হাত ধরে বলল, চলো না, যাবো আর আসবো। তুমি যাও না একটু কষ্ট করে। দেখো না জনি, ওকে একটু আমার সাথে আসতে বলো না। মেয়েটা এত করে বলছে যখন, যা না। সত্যি আমার খারাপ লাগছে, তুমি একা যাও। তোমার খারাপ লাগা আমি দূর করে দেব, তুমি চলো চলো। এই বলে আমাকে তারিন টানতে টানতে নিয়ে গেল। কলেজের সামনে থেকে রিক্সা নিয়ে চললো শপিং মলে। কেনাকাটা অনেক করলো তারিন।
আমার জন্য শার্ট নিতে চেয়েছিল, আমি না বলাতে নেয়নি। তারপরেও জোর করে একটা ঘড়ি দিল। সেখান থেকে গেলাম কসমেটিকের দোকানে। কপাল গুনে দেখা হয়ে গেল পুতুলের সাথে। আনিশাকে নিয়ে এসেছে পুতুল। তারিনের বান্ধবী হলো আনিশা, আর আনিশার বান্ধবী হলো পুতুল। পুতুল আমাকে আর তারিনকে একসাথে দেখে চোখ বড় করে তাকিয়ে আসছে আমার দিকে। ওর এই চাওয়া দেখে ভয় লাগছে আমার। আমি পুতুলকে জিজ্ঞাসা করলাম, আপনিও মার্কেটে আসছেন, কিছু কিনবেন নাকি? আমার কথার কোনো জবাব দিল না, একইভাবে আমার দিকে তাকিয়ে আছে। পাশ থেকে আনিশা বলল, কি রে তারিন, তখন জিজ্ঞাসা করলাম আমার সাথে যাবি কি না, তখন তো না করে দিলি। আর এখন সোহেলের সাথে মার্কেট করতে চলে এলি, খুব উন্নতি হচ্ছে তোর। তোর কি যে বলিস না তুই। তা তোরা কি কিনলি? না, কিছু কিনিনি, কিনবো। আচ্ছা তোরা কেন, আমরা ওদিকে যাচ্ছি। পুতুল কোনো কথা বলো না, শুধু আমার চোখের দিকে আর কিভাবে তাকিয়ে আছে। ওর কি হলো আবার? ওখান থেকে তড়িঘড়ি করে চলে গেলাম আমরা। তারিন কেনাকাটা শেষ করে আমাকে নিয়ে একটা রেস্টুরেন্টে গেল। বাসায় ফিরতে ফিরতেই বিকাল হয়ে গেল। রুমের ভেতর ঢুকতে দেখি পুতুল বসে আছে রুমে। ওর চোখ দেখে খুব ভয় করে উঠলো। রক্তবর্ণ ধারণ করছে ওর চোখ। আমি কাছে যেতেই পুতুল উঠে আমার কলার ধরে দেয়ালের সাথে ঠেসে ধরলো। কি করছেন কি? পুতুল আমার মুখের খুব কাছে এসে বলল, এমন কোনো কাজ করবি না যাতে আমার রাগ ধরে না রাখতে পারি, আমার মেজাজ যাতে গরম না হয়। এবার আমার হাতের ঘড়ির দিকে তাকিয়ে বলল, তরিন দিয়েছে এটা। আমি মাথা নাড়িয়ে হ্যাঁ জানালাম। পুতুল আমার হাত থেকে এক টান মেরে ঘড়িটা ছিঁড়ে ফেললো। আমি হাঁ করে তাকিয়েছি। তারপর পুতুল ঘড়িটাকে এক আছাড় মেরে চুরমার করে দিয়ে রাগে গট গট করতে করতে রুম থেকে বেরিয়ে গেল। ওর রাগ দেখে আমি তো অবাক। এই সামান্য ব্যাপার নিয়েও এমন করবে আমি ভাবতে পারিনি। পরের 3 দিন আর আমার সাথে কথা বলেনি পুতুল। আমি বললেও চুপ করে থাকতো। বুঝলাম আমার উপর বেশ রেগে আছে। চতুর্থ দিন আমি টিউশনি থেকে এসে দেখি পুতুল আমার রুমে বসে আছে। আমি কাছে যেতেই পুতুল বলল, হাতটা দিন। আমি হাঁ করে ওর মুখের দিকে তাকিয়ে আসি। পুতুল বিরক্ত হয়ে আমার হাতটা ছুঁয়ে নিয়ে একটা ঘড়ি পরিয়ে দিল। বেশ চমৎকার তো ঘড়িটা। পুতুল আমার মুখের দিকে কিছুক্ষণ তাকিয়ে রুম থেকে চলে গেল। মেয়েটার মাঝে মাঝে হয়টা কি। কিছুক্ষণ পর পুতুল চা হাতে আমার রুমে আসলো। অন্যদিকে তাকিয়ে আমার দিকে চা বাড়িয়ে দিল। আমি ওর হাত থেকে চা নিলাম। পুতুল আমার পাশে চুপটি করে বসলো। আমি চা খেতে লাগলাম। আমি আবার চা পাগল, চা খাচ্ছি। হঠাৎ পুতুল শান্ত গলায় বলল, আমি চাই না আপনি তরিনের সাথে মেশেন বা কথা বলেন। আমি চুপ করে চা খাচ্ছি। পুতুল আমার কোনো জবাব না পেয়ে আমার চোখের দিকে তাকিয়ে বলল, কি বলেছি আমি? জি কি বলছেন? তরিনের সাথে যেন আর না দেখি, ওর সাথে আর মিশবেন না, আমার ভালো লাগে না। কি বলেছি বুঝতে পেরেছেন? জি বুঝেছি। পুতুল আমার দিকে তাকিয়ে একটা মুচকে হাসি দিল। ওর এই হাসি দেখলে আমার সব থমকে যায়। আমি হা হয়ে তাকিয়ে আছি পুতুলের দিকে। পুতুল আমার কাছ থেকে আমার অর্ধ খাওয়া চা নিয়ে খেতে লাগলো আর আমার দিকে তাকিয়ে মুচকে মুচকে হাসতে লাগলো। কলেজে নতুন একটা মেয়ে ট্রান্সফার হয়ে আমাদের সাথে ভর্তি হয়েছে। দেখতেও মাশাআল্লাহ। আমি জনে বসে আছি কলেজের চত্বরে, তখন সেই নতুন মেয়েটা আসলো আমাদের কাছে। হাই, আমি নূপুর। জনের দিকে হাত বাড়ি দিয়ে বলল, হ্যাঁ আমি জনি। নতুন নাকি? জি। আচ্ছা পরিচিত হও, এ হলো সোহেল, আমার বন্ধু। হাই, হ্যালো। আমিও কি তোমাদের বন্ধু হতে পারি? কেন? আরে ইয়ার হতো চাচ্ছে, হোক না। আচ্ছা ফ্রেন্ড। জনি, আমি তো আজ নতুন আসলাম, ক্লাস কোনটা চিনি না। নো প্রবলেম, চলো আমাদের সাথে। তারপর নূপুরকে নিয়ে আমাদের ক্লাসের দিকে এগোতে লাগলাম। এই সব কিছু পুতুলের আনিশার চোখ এড়ালো না। কিছুদিনের মধ্যেই নূপুর হয়ে উঠলো আমাদের একজন মেয়েটা মেশুক প্রকৃতি বলাই যায়। তো আমরা 3 জন বসে কলেজ ক্যান্টিনে কফি খাচ্ছি আর আড্ডা দিচ্ছি। আড্ডা তো বোঝনি, হাসাহাসি একটু হয়ই। তখন কোথা থেকে যেন আনিশা চলে আসলো আমাদের সামনে। দেখে মনে হচ্ছে কোনো কারণে খুব রেগে আছে। আনিশা আমাকে আর নূপুরকে বলল, তোমরা একটু ক্যান্টিনের বাইরে যাও তো, আমি ওর সাথে একটু কথা বলবো। আমি আর নূপুর বাইরে চলে গেলাম। জনিও আমাদের সাথে চলে আসতে চাইলে আনিশা তার হাত ধরে টেনে চেয়ারে বসিয়ে দিল। জনি আনিশার কথাবার্তা। কি হয়েছে তোমার? কিছু বলছি না বলে যা ইচ্ছা তাই করবে? চারটার সাথে মিশবে, আনন্দ করবে, হাসাহাসি করবে? কার সাথে মিশবো না মিশবো সেটা আমার ব্যক্তিগত ব্যাপার। না, তোমার ব্যক্তিগত ব্যাপার না। আমাকে কষ্ট দিয়ে তুমি অন্য কারোর সাথে মিশতে পারো না, হাসাহাসি করতে পারো না। আমি কাউকে কষ্ট দেই না। ইচ্ছাকৃত কেউ কষ্ট বলে তাতে আমার কি? আর আপনিই বা ইচ্ছাকৃত কষ্ট পাচ্ছেন কেন? আনিসা এবার জনের হাত চেপে ধরে কেঁদে দিয়ে বলল, তুমি এমন করছো কেন? আমি আর নিতে পারছি না, এত কষ্ট আর নিতে পারছি না। আমি মানছি আগে তোমার সাথে অভিনয় করেছি, কিন্তু এখন বিশ্বাস করো তোমাকে খুব ভালোবাসি আমি। তুমি যা করতে বলবে আমি তাই করব। প্লিজ আমাকে তবুও মাফ করে দাও। দেখুন হাত ছাড়ুন, সবাই তাকিয়ে আছে। আর আপনাকে আমি মাপ অনেক আগেই করে দিয়েছি।
নতুন করে ভালোবেসে আর কষ্ট পেতে চাই না। যেভাবে আছি বেশ আছি। আমার মতো ফকির আপনার সাথে যায় না। আপনাদের মতো বিউশালী কাউকে খুঁজে নিন। জনি আনিশার কাছ থেকে হাত ছাড়িয়ে বাইরে চলে আসলো। জনের চোখ কিরকম ভেজা ভেজা দেখাচ্ছে। আমাদের কাছে আসতে বললাম, কি ব্যাপার, কি বললো রে আনিশা তোকে? সেসব তোর জানা দরকার নেই। এই নুপুর চল, ক্লাসে যাই। কি রে তুই দাঁড়িয়ে আছিস কেন? চল। তারপর আমরা ক্লাসে চলে গেলাম। আনিসা হয়তো ক্যান্টিনে বসে বসে কাঁদছে। আমার নুপুরের সাথে মেশাটাও পুতুল ভালোভাবে নিচ্ছে না। কলেজে আসলে চোখে চোখে রাখছি। তারিনের সাথে দেখা হয় না কয়েকদিন। শুনেছি গ্রামের বাড়িতে গিয়েছে। বাসায় পুতুল আমাকে এক্সট্রা কেয়ার করে। কখন কি লাগবে না লাগবে তার খোঁজখবর রাখে। আমার জামা কাপড়ও ধুয়ে দেয়। আমি বুঝি তো কেন এমন করে, কিন্তু আমি তো ছন্ন ছাড়া। আমার কি আর এসব মানায়? কলেজ চত্বরে বসে আছে আমরা তিনজন। হঠাৎ তারিনের দেখা। তারিন আসলো আমাদের কাছে। অনেকদিন পর দেখলাম ওকে। এসে জনিকে বললো, জনি, আমি একটু সোহেলকে নিয়ে ক্যান্টিনে যাই, একটু পর চলে আসবো। এই বলে আমার হাত টানা শুরু করলো। আরে বলতে যাও, কেমন আছো? অনেক দিন পর দেখলাম তোকে। ভালো আছি, এসে কথা বলবো। আমি আর ওর সাথে যাওয়ার জন্য অমত করলাম না। আমাকে এইভাবে নিয়ে যাচ্ছে, এটা কিন্তু একজনের চোখ এড়ালো না। দুজন গিয়ে ক্যান্টিনে বসলাম। 2 কাপ কফির অর্ডার করলাম। তো তারিন, খবর কি তোমার? কেমন আছো? এতদিন ভালো ছিলাম না, এখন ভালো আছি। আমাকে এইভাবে টেনে আনার কি দরকার ছিল? আমাকে বললেই তো তোমার সাথে চলে আসতাম। অনেকদিন দেখি না তো তোমাকে, তাই। আমাকে দেখার কি আছে? তোমার ভেতর থেকে বাচ্চামো স্বভাব এখনো গেল না। আমি তো বাচ্চাই। তারিনের সাথে আড্ডা দিয়ে ক্লাস করতে চলে গেলাম। ক্লাস শেষে বাসায় আসলাম। রুমে ঢুকে দেখি পুতুল রুমে বসে আছে। আমি কিছু বলার আগেই আমার গালে ঠাস করে একটা সজোরে থাপ্পড় মারলো। জিম জিম করে উঠলো মাথাটা। তারপর শুনতে পেলাম ওর চিৎকার। তোকে কতবার বলছি ওই মেয়েটার সাথে কথা বলবি না, তারপরও ওর সাথে ক্যান্টিনে যাস, কফি খাস। ওর সাহস কি করে হয় তোর হাত ধরার? আমি চুপ করে থাকলাম, কিছু বলা দরকার। তারপর আমি গালে হাত দিয়ে চুপ করে আসি। পুতুল আবার ধমক দিয়ে বলল, কি হলো? কথা বলছিস না কেন? আমার কোনো প্রতি উত্তর না পেয়ে আমাকে সামনে থেকে ধাক্কা দিয়ে সরিয়ে রুম থেকে বের হয়ে গেল। ওকে কি করে বোঝাই যে তারিনের সাথে আমার কোনো সম্পর্ক নেই? এমনি পেটে অনেক ক্ষুধা, তারপর আবার বিনা কারণে এরকম থাপ্পড়। মনটাই খারাপ হয়ে গেল। তাই আজ আর টিউশনিতে গেলাম না। জনের ম্যাচের দিকে যাওয়া যায়, সেখানে গেলে মনটা একটু ভালো হবে। তাই ওর ম্যাচের দিকে যেতে লাগলাম। সেখানে গিয়ে দেখি আরেক কাণ্ড। জনের মেসের সামনে আনিশা তার গাড়ির সাথে হেলান দিয়ে মুখটা গোমড়া করে দাঁড়িয়ে আছে। আর এক দৃষ্টিতে জনের রুম বরাবর তাকিয়ে আছে। দূর থেকে দাঁড়িয়ে ওদের কাণ্ড দেখছে। কিছুক্ষণ পর পর জনের জানালা দিকে উঁকি মেরে দেখছে। আমি আর না দাঁড়িয়ে জনের মেসের ভেতরে ঢুকে গেলাম। জনিকে দেখে বেশ চিন্তিত মনে হলো। তাই বললাম, কিরে কি হয়েছে, এমন চিন্তিত দেখাচ্ছে কেন তোকে? আর বাইরে দেখলাম আনিশা দাঁড়িয়ে। সেটাই তো বেশ চিন্তার। তোকে বলেছিলাম না যে আমি এক আনিশাকে ভালোবাসতাম? বলেছিলি, বাট দেখালি না তো। এই আনিশাই সেই আনিশা। আমি আগে থেকে সন্দেহ করছিলাম তোদের দুজনকে। আচ্ছা যাই হোক, ওকে ভেতরে নিয়ে আসি। না, একবার ধোকা দিয়েছিল, আবার সেই ধোকায় পড়তে চাই না। কখন এসেছে আনিশা? কলেজ ছুটার পর থেকে। সেই দুপুর থেকে এখন দাঁড়িয়ে আছে মেয়েটা, সন্ধ্যা হতে চলো। তুই মানুষ, ভেতরে আয়। না, আমি তাহলে ওকে চলে যেতে বলি। তোর যাওয়া লাগবে না, আমি বলছি ওকে। তো কি বলেছিল আনিশা? কিরে আর বলবে? বলেছে আমি যতক্ষণ বুকে জড়িয়ে না নিব ততক্ষণ এখান থেকে এক পাও নড়বে না। তো যা, মেয়েটাকে বুকে জড়িয়ে নে। আমি কি ওকে ভালোবাসি নাকি যে ওকে বুকে জড়িয়ে নেব? মিথ্যা বলছিস কেন? তুইও তো মেয়েটাকে ভালোবাসিস। না, বাসি না। তোর চোখ তো বলছে তুই ওকে ভালোবাসিস। আমি কিছু জানি না, কিছু জিজ্ঞাসা করিস না আমাকে। দেখ, হয়তো একবার তোকে ধোকা দিয়েছে, তাই বলে কি আবার ধোকা দেবে? মেয়েটার চোখের দিকে তাকিয়ে দেখ, কত ভালোবাসে তোকে। ওর চোখ তো আর মিথ্যা বলছে না। জনে উঠে আবার বারান্দায় গিয়ে আনিশাকে দেখতে গেল। আনিশা ওর দিকে তাকিয়ে চোখের পানি ছাড়তে লাগলো। আমি পেছন থেকে বললাম, দেখ, মেয়েটার চোখ দিয়ে তোর ভালোবাসার অশ্রুকণা ঝরছে। এখনো বলবি ও তোকে ভালোবাসে না, তোকে ধোকা দেবে? জনে আমার কথায় চমকে গেল। যা, সন্ধ্যা হয়ে গেছে, চারপাশ ঘুটঘুটে অন্ধকারও হয়ে গেছে। মেয়েটাকে আর কষ্ট দিস না। যে ভুল করে, ভুল বুঝতে পারে, তাকে ক্ষমা করে দিতে হয়। যা, ওকে বুকে জড়িয়ে নে। তুই যতক্ষণ ওকে বুকে জড়িয়ে না নেবি ততক্ষণ ও এখান থেকে যাবে না। তুই এতদিনে বুঝিসনি ও কতটা জেদি। ওকে তুই আমার থেকে বেশি চিনিস। আমার দিকে না তাকিয়ে যা, ওকে বুকে জড়িয়ে নে। মেয়েটা তোকে পাওয়ার জন্য পাগল হয়ে আছে। যা। আমি জনিকে ঠেলে রুম থেকে বাইরে বের করে দিলাম। পাগল ছেলে। জনি নিচে গিয়ে আনিসার সামনে দাঁড়ালো। আনিসা এক দৌড়ে জনির বুকে ঝাঁপিয়ে পড়লো। বুকের ভেতর মুখ গুজে কেঁদে কেঁদে বলতে লাগলো, আমাকে আর কষ্ট দিও না, আমি আর সইতে পারছি না, তুমি ছাড়া থাকতে পারবো না, প্লিজ প্লিজ একবার জড়িয়ে দাও। জনি আর অভিমান ধরে রাখতে না পেরে আনিসের সাথে কেঁদে দিয়ে বলল,
আর কখনো যদি ধোকা দেওয়ার চেষ্টা করো তখন দেখো। না, খুব ভালোবাসি তোমাকে, কখনো ছেড়ে যাব না। জনি আমাকে দেখে বলল, তুই এখানে কি করছিস? তোদের রোম্যান্স দেখার লোভটা সামলাতে পারলাম না ভাই, চলে আসলাম দেখতে। যা রুমে গিয়ে বস, আমি ওকে দিয়ে আসি। ঠিক আছে। তারপর জনি আনিশার গাড়িতে করে নিয়ে চলে গেল। ওদের এভাবে দেখে সত্যি মনটা ভালো হয়ে গেল। জনের মেসে বসে আছি, হঠাৎ মোবাইলটা বেজে উঠলো। কে দেখি পুতুল। কল রিসিভ করে চুপ করে থাকলাম। কি হলো? কোথায় আপনি? আমি চুপ করে থাকলাম। কি হলো, কথা বলছেন না কেন? কোথায় আপনি? জনের মেসে। তাড়াতাড়ি চলে আসুন, আমি বসে আছি। কিছুক্ষণ নীরবতা চললো দুপাশে, তারপর কলটা কেটে দিলাম। মন ভালো করতে এসেছি, মন ভালো হয়ে গেছে। এখন বাসার দিকে যাওয়া যাক। হালকা অন্ধকারে হাঁটাতে হলাম বাসার পথ থেকে। হাঁটতে হাঁটতে একটা বিষয় চিন্তা করতে লাগলাম। পুতুল হয়তো আমাকে পছন্দ করে, কিন্তু এই যে হওয়া নয়। এটা শুনলে হয়তো আঙ্কেল কষ্ট পাবে না। যে করেই হোক আমাকে এই শহরে আশ্রয় দিয়েছে যে, তার মনে তো আমি কষ্ট দিতে পারি না। কালি মেসে উঠতে হবে, এখানে আর থাকা যাবে না। আমার মতো একটা এতিম ছেলের সাথে জড়িয়ে পুতুল কেন তার ফুলের মতো জীবন নষ্ট করবে? ও অনেক নামি দামি ছেলে পাবে, হয়তো আঙ্কেল ওকে নিয়ে অনেক স্বপ্ন দেখছে। না, থাকা যাবে না। নানার সমানটুকু বজায় রাখতে হবে। এসব কথা ভাবতেও আমার খুব কষ্ট লাগছে। আমিও তো পছন্দ করি, মন কি আর এসব বোঝে? মনকে তো আর মানাতে পারছি না। মন কি বলে বোঝাবো? না, মন চাই বলুক। নিজে কষ্ট পেলেও সবাইকে তো খুশি রাখতে পারবো। জনের কাছে কল দিলাম। কিরে শালা, তুই কোথায়? তোকে না বসতে বললাম? চলে এসেছি। আচ্ছা, তোর মেসে কি থাকার মতো জায়গা হবে? কেন, আর কে থাকবে? আমি থাকবো। তুই মেসে থাকবি কেন? পরে বলবো, জায়গা আছে কিনা বল। আছে। কাল আসছি। কল কেটে দিয়ে বাসায় চলে আসলাম। বাসায় এসে দেখি দরজা খোলা। তাই ভিতরে ঢুকে দেখি পুতুল দরজার পাশে বসে আছে, চোখ জোড়া লাল হয়ে আছে। এতক্ষণ লাগে আসতে? খেতে বসুন। আঙ্কেল কোথায়? আপনি বসুন, আমি ডেকে আনছি। একটু পর আঙ্কেল আসলো। আমরা তিনজন খেতে বসলাম। কাল চলে যাব, তাই ভাবলাম এখন বলা যাক আঙ্কেলকে। আঙ্কেল, একটা কথা বলার ছিল। বলো। আমি তো মেসে উঠতে চাচ্ছি। পুতুল খাওয়া থামিয়ে দিয়ে আমার দিকে হা করে তাকিয়ে থাকলো। আমার বাসায় কোনো সমস্যা? জি না আঙ্কেল। তাহলে আপনাদের বাসার কতদিন মেস ঠিক করছি, কাল চলে যাব। আমি কথা বলতেই পুতুল তার নিজের খাবারে পানি ঢেলে রুমে চলে গেল। দেখো, যাবে বলি হলো নাকি? আর মাত্র একটা বছর, তারপর চাইলেই আটকাতে পারবো না। না আঙ্কেল, মেস ঠিক করছি। কথা বাড়িও না, চুপচাপ খাও। বেশি কিছু আর বলার সাহস পেলাম না। রাতটা নির্ঘুমে কাটলো। সকালে উঠে আঙ্কেলের কাছে চলে গেলাম। শেষমেশ বলে দেখি একটু পর আর ওনাকে পাওয়া যাবে না, কলেজে চলে যাবে। তাই ওনার কাছে চলে গেলাম। গিয়ে দেখি আঙ্কেল তৈরি হয়ে কলেজে যাওয়ার জন্য বের হচ্ছে। আমি বললাম, আঙ্কেল। উনি আমাদেরকে ঘুরে তাকালেন। আঙ্কেল, আমি একটু পর চলে যেতে চাচ্ছি। শোনো, এত চালাকি করো না। তুমি যেতে চাইলে আমি তোমাকে ছাড়ছি না। জানি না হঠাৎ কী কারণে চলে যেতে চাচ্ছ, কিন্তু তোমার নানা তোমাকে আমার কাছে আমানত হিসাবে পাঠিয়েছে। তাছাড়া তোমার নানার কাছে আমি কি জবাব দেব? আমি নানাকে বুঝিয়ে বলবো। বেশি কথা বলো না। হঠাৎ পুতুল রুম থেকে বেরিয়ে ওর বাবাকে বলতে লাগলো, বাবা, তুমি কলেজে যাও, দেখি ও কি করেছে। খুব সাহস বেড়েছে। কি হলো, তুমি যাচ্ছ না কেন? যাও, ওকে আমি দেখছি। পুতুলকে দেখেই তো আমি ভয় পেয়ে গেছি। ওর চোখ দুটো লাল হয়ে ফুলে আছে, মুখ অসম্ভব লাল। আমি আমার রুমে চলে আসলাম। পুতুল হঠাৎ আমার রুমে আসলো, তারপর দরজাটা আটকিয়ে দিল। কি করছেন? কি দরজা আটকিয়েছেন কেন আঙ্কেল? আর কিছু বলতে দিল না। ওর ঠোঁট দিয়ে আমার ঠোঁট জোড়া আটকিয়ে দিল। পুতুল এমন কিছু করবে আমি ভাবতেও পারিনি। না চাইতো আমার হাত দুটো ওকে আঁকড়ে ধরলো। বেশ কিছুক্ষণ পর ছাড়লো। তারপর আমাকে খাটের উপর ধাক্কা মেরে ফেলে বুকের উপর উঠেই শুরু করলো মায়ের দেওয়া। কুত্তা, কিছু বলি না বলে বেশি বার বেড়ে গেছিস। কই যাবি? হ্যাঁ, আমাকে রেখে কই যাবি? তোর ঠ্যাং আমি ভেঙে ফেলবো। হ্যাঁ, কি করছেন? ব্যথা পাচ্ছি তো, লাগছে তো। লাগুক, বেশি করে লাগুক। আমার সাথে অভিমান করে চলে যেতে চাচ্ছিস? থাপ্পড় দিয়েছি বলে অভিমান করেছিস? তোকে মেরে তোর থেকে বেশি কষ্ট পেয়েছি আমি। তোকে খুন করে ফেলবো। তোকে আমার কাছ থেকে কেউ আলাদা করতে পারবে না। এবার তো থামুন, যাবো না তো বলছি। আমাকে আরো কিছুক্ষণ মেরে ক্লান্ত হয়ে বুকেই শুয়ে পড়লো। তারপর চোখের পানি ছেড়ে দিয়ে কান্না করতে করতে বলল, তুই বুঝিস না কেন আমি তোকে ভালোবাসি? কেন তোর এত কেয়ার করি? কেন তোকে মারি? বুঝি বলেই তো চলে যেতে চাচ্ছি। একথা বলতেই পুতুল বুকের থেকে মুখ উঠিয়ে আমার চোখের দিকে তাকালো। দেখুন, কেন আমার মতো একটা এতিম ছেলের সাথে নিজের জীবন জড়াতে চাচ্ছেন? পুতুল ঠাস করে একটা থাপড় মেরে দিল আমার গালে। আর যদি নিজেকে এতিম বলেছিস, তখন দেখিস কি করি তোকে। যতই যা বলুন, এটাই বাস্তব যে আমি এতিম। আমার কোনো স্থান আর ঠিকানা নেই। আপনি আমার থেকে অনেক ভালো ভালো ছেলে পাবেন। আপনার বাবা আপনাকে নিয়ে অনেক স্বপ্ন দেখেন। আমার মতো চালচুলোহীন ছন্নছাড়া ছেলের জন্য কেন আপনার বাবার স্বপ্নটা নষ্ট করবেন?
আমি এত কিছু বুঝি না, তোকে ভালোবাসি ব্যাস। আমার বুকের ভেতর মুখ ঘষতে ঘষতে বলল, তোর বুকই আমার স্থায়ী ঠিকানা। কেন এত ভালোবাসেন, নাকি দয়া দেখাচ্ছেন? আমি এত কিছু বুঝি না, শুধু জানি তোকে ছাড়া বাঁচবো না। হয়েছে, এবার বুক থেকে নামেন। আপনার বাবা কি নাকি মনে করবে? বাবাকে কলেজে পাঠিয়ে দিয়েছি। ও আচ্ছা, এবার আপনি আপনার রুমে যান। আপনার বুকে ঘুমাবো। কাল সারা রাত একটু ঘুমোতে পারিনি। কিছুক্ষণ নীরবতা চললো দুজনের ভেতর। তারপর পুতুল আবার বলল, আমাকে ভালোবাসেন তো? দেখো, শুধু শুধু আমার মতো আর কিছু বলতে না দিয়ে আমার ঠোঁটে ওর আঙুল দিয়ে চুপ করে দিল আর বলল, আমি এত কিছু শুনতে চাই না, ভালোবাসেন কি না। আমি কিছুক্ষণ চুপ থেকে বললাম, বাসি, অনেক আগে থেকে। তাহলে আমাকে ঘুমোতে দিন। দেখো, বাস্তবতা বলে একটা কথা আছে। বাস্তবতার কাছে আমাদের ভালোবাসা হার মানবে। তোমার বাবা কি মানবে কখনো এই সম্পর্ক? কখনোই না। একটু বোঝার চেষ্টা করো। পুতুল আমার চোখের দিকে তাকিয়ে বলল, আমায় ছাড়া থাকতে পারবেন? আসলেই পুতুলকে ছাড়া কি থাকতে পারবো? চুপ করে থাকলাম আমি। জানতাম পারবেন না, বাবাকে আমি ম্যানেজ করে নেব। দেখো, অনেক কষ্ট নিয়ে বড় হয়েছি, তোমাকে হারানোর কষ্ট সইতে পারবো না। আমার ভালোবাসা দিয়ে আপনার সব কষ্ট দূর করে দেব। এখন কোনো কথা বলবেন না, চুপচাপ এভাবে থাকুন। হয়েছে, এবার ওঠো, অনেক ক্ষুধা লেগেছে। পুতুল আমার বুক থেকে উঠতে উঠতে বলল, আমি নাস্তা রেডি করছি, আপনি ফ্রেশ হয়ে আসেন। পুতুল নাস্তা রেডি করতে চলে গেল। কিছুক্ষণ পর দুজন একসাথে নাস্তা করলাম। আমাকে আর কলেজে যেতে দিল না পুতুল। দিনটা ঘুরে ফিরে কাটিয়ে দিলাম দুজন। পরদিন আমরা দুজন এক রিক্সায় কলেজে গেলাম। জনি আর আনিশাকে একসাথে দেখা যাচ্ছে কলেজে। পুতুলও আমার হাত ধরে হাঁটছে। যে তারিনকে আসতে দেখলো পুতুল, তখনই আমার হাতটা আরো ভালো করে আঁকড়ে ধরলো। তারিন হা হয়ে শুধু তাকিয়ে আছে আমাদের দিকে। তারিনের কাছে গিয়ে বললাম, কেমন আছো? তখন তারিনের হুঁশ আসলো, আমার দিকে তাকিয়ে বলল, ও তোমাকে এভাবে ধরে আছে কেন? আমি কিছু বলার আগেই পুতুল আমাকে আর একটু ভালো করে আঁকড়ে ধরে বলল, কতটা কাছের হলে এভাবে আঁকড়ে ধরতে পারে তুমি জানো না? তারিন আমার দিকে তাকিয়ে বলল, ও কি বলছে এসব সোহেল? উনি কি বলবে, আমরা একে অপরকে ভালোবাসি, তাই তো এভাবে হাঁটছি। সোহেল, ও কি সত্যি বলছে? পুতুল আমার চোখের দিকে তাকালো। আমি পুতুলের চোখের দিকে তাকিয়ে বললাম, হ্যাঁ, ও ঠিক বলেছে। পুতুলের ঠোঁটের কোণে মৃদু হাসি দেখতে পেলাম। তারিন কিছুটা আহত দৃষ্টিতে আমার দিকে তাকিয়ে বলল, ভালো, খুব মানিয়েছে তোমাদের। চলো আজ আমরা একসাথে কফি খাবো। না আজ না, অন্যদিন খাবো। তারিন চলে গেল। এবার গেলাম জনের কাছে। আহ, কি প্রেম রে! আনিশা জনের কাঁধে মাথা দিয়ে বসে আছে। বেড়া, আনিশাকে পেয়ে আমাকে ভুলে গেলেই। কি যে বলিস না, তোকে কি ভোলা যায়? বস এখানে। ও মা, পুতুল যে, আজ দুজন একসাথে, ব্যাপার কি সোহেল? কাজ কি হয়ে গেছে? পুতুল কিছুটা লজ্জা পেয়ে মাথা নিচু করে আমার হাত শক্ত করে চেপে ধরলো। কি যে বলিস না। তা আনিশা, খবর কি? তোমাদের প্রেম চলছে কেমন? চলবে কি, এতদিন পর কাছে পেলাম, কই একটু বেশি ভালোবাসবে তা না, আমাকে সময়ই দিচ্ছে না। এই ব্যাপার, তা গলা ঝুলে নিলেই তো পারো। সেটাই তো চাচ্ছি, আর অল্প কিছুদিন, তারপর গলায় ঝুলিয়ে নিব। পিছন থেকে হঠাৎ নূপুর বলে উঠলো, বাহ, বেশ ভালোই তো, দু বন্ধু দুজন পেয়ে আমাকে ভুলেই গেলে। আরে পাগলি, কাছে আয়, তোকেও একটা ধরিয়ে দেবো। আমার ওসব দরকার নেই, এভাবে আছি, বেশ আছি। চলো আজ একসাথে কফি খাওয়া যায়। খারাপ না, চলো। সবাই মিলে ক্যান্টিনে চলে গেলাম। কফির বিল অবশ্য আনিশা দিয়েছে। বেশ কিছুদিন হলো গ্রামে যাওয়া হয় না। নানাকে দেখার জন্য মনটা আনচান আনচান করছে। তাই ভাবলাম আমি কিছুদিন নানার কাছ থেকে ঘুরে আসি। কলেজের প্রিন্সিপাল যেহেতু আঙ্কেল, তাই ছুটিটা ওনার কাছ থেকে নিতে হবে। তাই ভাবলাম রাতে খাওয়ার সময় বলে দেখি। রাতে আমরা তিনজন খেতে বসলাম। আঙ্কেল, নানার কাছে অনেকদিন যাওয়া হয় না, একটু দেখে যেতে চেয়েছিলাম। যাবে, সমস্যা কি? না মানে কলেজ থেকে ছুটি লাগতো। তোমার চিন্তা করতে হবে না, কাল একটা ছুটির অ্যাপ্লিকেশন জমা দাও। তা কবে যেতে চাও? পরশুদিন। ঠিক আছে। আমি খেয়ে রুমে চলে গেলাম। কিছুক্ষণ পর পুতুল আসলো আমার রুমে। ওই, আপনি কোথায় যাবেন? নানার বাসায়। আমাকে ফাঁকি দেওয়ার ধান্দা না? ধুর, কি যে বলো না, তোমাকে ফাঁকি দেবো কেন? না, আপনি গেলে আর আসবেন না, আমি যেতে দেব না। আরে পাগলি, যাবো আর আসবো। এবার কেঁদে দিয়ে আমাকে জোরে ধরে বললো, আমি থাকতে পারবো না আপনাকে ছাড়া, আমিও যাব আপনার সাথে। দেখো, পাগলামি করো না। দুদিনের জন্য যাবো আর আসবো। তাছাড়া গ্রামের বাড়িতে থাকতে পারবে না, একটু বোঝো। না, আমি কিচ্ছু বুঝতে চাই না, আমি আপনার সাথে যাব। আচ্ছা যেও, আগে তোমার বাবার থেকে অনুমতি নিয়ে নাও আগে। নেব। বাবা আমাকে না বলবে না। পুতুলের কপালে একটা চুমু দিয়ে বললাম, এবার রুমে যাও, গিয়ে ঘুমাও। আর একটু থাকি না।
না আর থাকা লাগবে না, যাও, তোমার বাবা আবার অন্য কিছু ভাবতেও পারে, যাও। পুতুলকে পার্টি দিয়ে আমি ঘুমিয়ে পড়লাম। সকালে আমি আর পুতুল কলেজে চলে গেলাম, সাথে আনা অ্যাপ্লিকেশনটা জমা দিয়ে আসলাম। আমি পুতুল জনে বসে আছি, তখন জনে বলল, কিরে ওটা কিসের কাগজ জমা দিয়ে আসলি? ছুটির অ্যাপ্লিকেশন, 1 সপ্তাহের জন্য গ্রামের বাড়ি যাচ্ছি, তুই চল। না রে, আমি ছুটি নেইনি। আরে বেটা চল, ওটা পুতুল ম্যানেজ করবে। আচ্ছা ঠিক আছে, কবে যাবি? কাল। আনিশা আসলো আমাদের কথার মাঝে। আনিশা জনের পাশে বসতে বসতে বলল, হ্যালো গাইস, সবাই কেমন আছো? ভালো। কি রে পুতুল, তোকে খুশি খুশি লাগছে, ব্যাপার কি? কাল ওনার সাথে ওনার গ্রামের বাড়ি যাচ্ছি। তাই নাকি? সাথে জনিও যাচ্ছে। তানিশা এবার জনের দিকে রূপ কুচকে তাকালো। এভাবে তাকাচ্ছ কেন? তুমি ওদের সাথে যাচ্ছ? অনেকদিন কোথাও যাওয়া হয় না তো। আমাকে একবার বলেছো তুমি। আরে তুমি রেগে যাচ্ছ কেন? এইমাত্র সোহেল যাওয়ার জন্য বলল, আর আমিও এইমাত্র যাওয়ার সিদ্ধান্ত নিলাম। আমিও যাব, তোমাকে না দেখে থাকতে পারবো না। কি সোহেল, আমাকে নিবা না? অবশ্যই নেব। শুনছো, সোহেল নেবে, আমিও যাব। কি পাগলামো করছো? আমি দুদিন থেকে চলে আসব। না, আমি যাব। তুমি বোঝার চেষ্টা করো, তুমি কখনো গ্রামের বাড়ি যাওনি, তাছাড়া থাকতে পারবে না ওখানে। আমি পারবো, তুমি পারলে আমিও পারবো। তুমি এসির ভিতর থেকে বড় হয়েছো, ওসব জায়গায় থাকার তোমার কোনো অভ্যাস নেই, সো যাওয়া লাগবে না। আনিশা জনিকে টেনে এক কোণে নিয়ে গেল। কিছুক্ষণ পর দুজন আসলো। জনিকে দেখে আমি হেসে দিলাম, সাথে পুতুলও। কিরে তুই হাসছিস কেন? তোর ঠোঁটে আনিশার ঠোঁটের লিপস্টিক আসলো কিভাবে? আনিশা তড়িগড়ি করে জনির ঠোঁটের লিপস্টিক মুছে দিল। জনি একটু রাগি কণ্ঠে আনিশাকে বলল, তুমিও না, কি যে করো। কি করব, তুমিই তো আমাকে নিতে চাচ্ছ না। তাহলে আনিশা যাচ্ছে? না। আনিশা জনের দিকে তাকিয়ে বলল, এবার কিন্তু ওদের সামনে আর একটা দিব। তুমি বোঝার চেষ্টা করো, ওখানে গেলে তোমার সমস্যা হবে। আনিশা একটু কাদার ভাব করে বলল, আমি যাব, আমার সমস্যা হলে তুমি তো আছোই। প্লিজ প্লিজ না করো না। আচ্ছা ঠিক আছে, কান্না করতে হবে না। আনিসা খুশিতে জনের গালে চুমু দিয়ে বলে, আমার দুষ্টু মিষ্টি জানটা। ওদের সব কাণ্ড দেখে আমি আর পুতুল হেসে দিলাম। দিলি তো আবার লিপস্টিক লাগিয়ে। কি সমস্যা? আমার জিনিস, আমি লিপস্টিক লাগাবো, আমিই মুছবো। এই শোনো, আমার গাড়িতে করে যাব কিন্তু। না, অত দূরের পথ তুমি ড্রাইভ করার দরকার নেই। এত বছর গাড়ি চালাচ্ছি, কিছু হয়নি, এখনো কিছু হবে না। আচ্ছা ঠিক আছে। যাব কবে? কাল সকালে রওনা দেব, তাহলে দিন থাকতেই সেখানে পৌঁছতে পারবো। তাহলে তো আজই যাওয়ার প্রস্তুতি নিতে হয়। আচ্ছা জনি, চলো, কিছু কেনাকাটা করতে হবে। তুমি পরে কিনে নিও। তোমারগুলাও তো কেনা লাগবে। আমার কিছু লাগবে না। বেশি বোঝো না তো, তোরাও চল। না, তোমরা যাও। আচ্ছা চলি তাহলে আমরা। আনিসারা চলে গেল। পুতুলের দিকে তাকিয়ে দেখি ওর মুখে কিছুটা মন খারাপের আভা ফুটে উঠছে। চলো। কোথায়? চলো তো। পুতুলকে নিয়ে একটা শপিং মলে চলে আসলাম। এখানে আসলেন কেন? চলো তো। ওকে নিয়ে একটা শাড়ির দোকানে ঢুকলাম। দেখো তো এই শাড়িটা কেমন লাগে। শাড়ি দিয়ে কি করবেন? তোমার পছন্দ হয়েছে কিনা বলো। আপনার পছন্দ হয়েছে? হুম। তাহলে আমারও পছন্দ। শাড়িটা নিয়ে বাসার দিকে রওনা দিলাম। রিক্সায় দুজন বসে আছে, তখন পুতুল বলল, হঠাৎ শাড়ি নিলেন কেন? কাল এটা পরে যাবে, তোমাকে গ্রাম্য বধূর সাজে সেখানে নিয়ে যাব। নানা যাতে একবার তোমাকে দেখলেই পছন্দ করে। পুতুল কিছুটা লজ্জা পেয়ে বলল, হ্যাঁ, কি যে বলে না, আমার বুঝি লজ্জা করে না? কেন? বিয়ের কথা শুনলে লজ্জা লাগে কেন? বিয়ে করার ইচ্ছে নেই নাকি? পুতুল আমার চোখের দিকে তাকিয়ে বলল, এই জন্মে আর ছাড়ছি না আপনাকে। রাতে খেতে বসলাম, তখন আঙ্কেল বলল, সোহেল, পুতুল তো তোমার সাথে যেতে চায়, তোমার কি কোনো সমস্যা আছে? কি যে বলেন না আঙ্কেল, আমার আর কি সমস্যা থাকবে? আসলে কাজের জন্য ওকে নিয়ে কোথাও বের হতে পারি না তো, তাই তোমার সাথে একটু ঘুরে আসো। জি আঙ্কেল, কোনো সমস্যা নেই। তা কাল কখন রওনা দেবে? সকলে রওনা দিতে চাই। আচ্ছা, তাহলে কাল 2টা টিকিট কিনে রাখবো। তার দরকার নেই, আমার এক ফ্রেন্ডের গাড়ি নিয়ে যাব। আচ্ছা ঠিক আছে। সকালে নাস্তা খেয়ে সব গোছগাছ করলাম। পুতুল রেডি হয়ে আমার রুমে আসলো। ওকে দেখে চোখ ফেরানোই দায়। আমার দেওয়া শাড়িটা পরছে, ওর ফর্সা দেখে কালো শাড়িটা মানিয়েছে বেশ। আমার করে কি দেখেন? এত সুন্দর কেন তুমি? হ্যাঁ, কি যে বলেন না, জামা কাপড় গুছিয়েছেন? কিছু জামা কাপড় বাকি আছে। দেন, ওগুলো আমার ব্যাগে নেই। আচ্ছা নাও, ততক্ষণে জনিকে কল দিয়ে দেখি ওরা কত দূর। জনিকে কল দিলাম। হ্যাঁ জনি, কত দূর তোরা? এই তো আমরা চলে এসেছি, তোরা রেডি হয়ে বসে থাক, বের হ। তোদের বাসার সামনে থেকে তোদের পিক করব। আচ্ছা তাড়াতাড়ি আয়।
আমরা রেডি হয়ে আঙ্কেলের কাছ থেকে বিদায় নিলাম। তোমার নানাকে আমার সালাম জানিও, আর সাবধানে যাবে। পুতুল, তুই সেখানে পৌঁছে আমাকে কল দিবি। জি বাবা। বাসার সামনে থেকে আনিসা আমাদের পিক করলো। আমি জনি আর আনিসার দিকে তাকিয়ে বললাম, ওদের তো সেই লাগছে রে, একদম নববিবাহিত লাগছে। আনিসা আমাদের দিকে দুটো ব্যাগ বাড়ি দিয়ে বললো, তোমাদের জন্য। খুলে দেখি ম্যাচিং করা পাঞ্জাবি আর শাড়ি। আনিসা আর জনে বসলো সামনে, আমি আর পুতুল পেছনে। গাড়ি চলছে, পুতুল আমার কাঁধে মাথা দিয়ে হাত আঁকড়ে ধরে আসে। শস্য করে গাড়ি চলছে। গাড়ি চালানোর বেশ এক্সপিরিয়েন্স আছে দেখে আনিসা। আমি ডিরেকশন বলে দিয়েছি, সে অনুযায়ী গাড়ি চালাচ্ছে। গাড়ির কাজ নিচে নামিয়ে দিতে বাতাসে পুতুলের চুলগুলো দোলা খেতে লাগলো। সে এক অপূর্ব সৌন্দর্য যেন ছড়িয়ে পড়লো। আমার মুখ ঢেকে গেছে পুতুলের চুলে। আমি তার চুলের সুবাস নিতে থাকলাম। বেশিক্ষণ নিতে পারলাম না, এমন সুন্দর মুহূর্ত তুলিসাৎ করে দিল জনি। কিরে বেটা, কি করছিস? আমি তাড়াতাড়ি মুখ থেকে পুতুলের চুল সরে নিলাম। কি করবো, আর বসে আছি, দেখিস না? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, তাই নাকি? আমি তো অনেক কিছু দেখলাম। তোরটা তুই নিয়ে থাক না, পিছনে নজর দাস কেন? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আচ্ছা আর দেবো না। পুতুল কিছুটা বুঝতে পেরে মুসকে মুসকে হাসছে। আনিশা গাড়ি ড্রাইভ করাতেই ব্যস্ত। দুপুরে খাওয়ার জন্য গাড়ি একটা রেস্তোরাঁর সামনে দাঁড় করালো। বেশ বড় না রেস্তোরাঁটা। ভেতরে ঢুকলাম। খাবার অর্ডার করতে গিয়ে শুনি শুধু মাংস আর বিরিয়ানি আছে। এদিকেই চলবে। খারাপ না, কি বলো তোমরা? খাবারের অর্ডার দেওয়া হলো। আনিশা প্লেটে খাবার নিয়ে জনের মুখের সামনে ধরলো। হা করো। তুমি খেয়ে নাও আগে। হা করো তো। আনিসা জনিকে খাই দিচ্ছে। আমি আর পুতুল হা হয়ে তাকিয়ে আছি। সবার সামনে এভাবে খাওয়াচ্ছে, এদিকে এভাবে তাকিয়ে থাকতে দেখে আনিসা বলল, কি দেখো এভাবে? এখানে এইভাবে খাওয়াচ্ছ? ভালোবাসা থাকলে সবখানে খাওয়ানো যায়। পুতুল এবার আমার চোখের দিকে তাকালো। ওর চোখের ভাষা কিছুটা হলেও বুঝতে পারি, তাই প্লেটে খাবার নিয়ে ওর মুখের সামনে ধরলাম। পুতুল আমার চোখের দিকে তাকিয়ে খেতে লাগলো। ওর মুখে তৃপ্তির হাসি লেগে আছে। পুতুল এবার খাওয়া থামে দিল। কি হলো আবার? পুতুল আমার কাছ থেকে প্লেট নিয়ে বলল, হ্যাঁ করুন। আমি একটু হেসে বললাম, পাকে দাও। খাওয়া শেষে সুন্দর করে পুতুল তার হাত দিয়ে আমার মুখ মুছে দিল। গাড়িতে গিয়ে বসলাম। আবার চলতে লাগলো গাড়ি। আমাদের গ্রামের কাছাকাছি প্রায় চলে এসেছি। বিকালও হয়ে এসেছে। হালকা শীত পড়তে লাগলো। পাশে তাকে দেখি পুতুল শীতে কিছুটা জ্বর সড় হয়ে আছে, তাই ব্যাগ থেকে চাদরটা বের করে ওর গায়ে জড়িয়ে দিলাম। পুতুল আমার দিকে তাকিয়ে বলল, আমাকে একা চাদর দিয়ে দূরে রাখতে চান তাই না? ধর পাগলি, কি বলো এসব? তোমার শীত লাগছে তাই তো দিলাম। আপনার বুঝি শীত লাগে না? এই শীতে আমার কিছু হবে না। এত বেশি বুঝতে হবে না, চাদরে ভেতরে আসুন। থাক, লাগবে না, নিজের গায়ে ভালো করে জড়িয়ে নাও। পুতুল কিছুটা অভিমান করে তার গা থেকে চাদরটা খুলে সামনে রেখে বলল, বুঝি তো, আমার গায়ের সাথে বসতে সমস্যা হবে। আমি তো ভালো না, দরকার নেই চাদর। আমি চাদরটা নিয়ে পুতুলকে আরো কাছে টেনে দুজন চাদরের ভেতর ঢুকে পড়লাম। পুতুল আটোসাটো করে আমাকে জড়িয়ে ধরলো পরম যত্নে। কিছুক্ষণ পর আনিসা গাড়ি থামালো। তাকে দেখি আনিসা জনিকে জ্যাকেট গায়ে দিয়ে দিচ্ছে। আনিসা আমাদের দিকে তাকিয়ে জনিকে বলল, গাড়ি ড্রাইভ না করলে পুতুলের মতো তোমার জ্যাকেটের ভিতর ঢুকে যেতাম। আসো। পাগল, গাড়ি ড্রাইভ করবে কে তাহলে? আচ্ছা কাছে আসো তো। কেন? আসো তো। এই তো আসলাম। আনিসা জনির ঠোঁটে একটা চুমু খেয়ে বলল, এই কারণে ডেকেছি। তুমি কি যে করো, পিছনে ওরা আছে দেখো না? ওরা দেখেনি। পাগলি একটা, সব সময় দুষ্টামি করা লাগে। বেশি কথা বললে ঠোঁটে কিস দিয়ে ধরে রাখবো। পাগলি, গাড়ি চালাও, শুধু আজে বাজে চিন্তা। গাড়ি চলতে লাগলো। সন্ধ্যার আগ দিয়ে বাসায় পৌঁছলাম। পুতুল পুতুল, আমরা এসে গেছি। কি হয়েছে? আমরা আমার নানা বাড়ি চলে এসেছি। পুতুল আমাকে ছেড়ে দিয়ে উঠলো। ঘুমে ঢুকছে, ঘুমিয়ে গিয়েছিল মেয়েটা। এদিকে আসো। পুতুলের চুলগুলো হাত দিয়ে ঠিক করে দিলাম। গাড়ি থেকে আমরা সবাই নামতে দেখি নানা আমার অপেক্ষায় দাঁড়িয়ে আছে। অনেকদিন পর নানাকে দেখে আবেগ ধরে রাখতে পারলাম না, তাই নানাকে জড়িয়ে ধরে কেঁদে দিলাম। পুতুল বুঝে গেল এটা আমার নানা হয়, তাই সোজা গিয়ে নানার পাশ ফিরে সালাম করলো। থাক নানু ভাই, বেঁচে থাকো। নানা আমার দিকে তাকিয়ে বলল, কে রে ও? রফিক আঙ্কেলের মেয়ে। রফিকের মেয়ে? কত ছোটই রেখেছিলাম, আজ কত বড় হয়ে গেছে। বেঁচে থাকো নানু ভাই, অনেক বড় হও। নানা, এরা হলো আমার ফ্রেন্ড জনি আর আনিশা। আনিশাও নানার পাশ ফিরে সালাম করলো। আয় আয়, ভিতরে আয়। ওদের আর কতক্ষণ বাইরে দর করিয়ে রাখবি? নানার পুরনো আমলের বিশাল বাড়ি। নানার সাথে আমার এক মামা থাকে, তবে সে আমার আপন মামা না, দূর সম্পর্কে মামা হয়। উনি নানার সব দেখাশোনা করে। ভিতরে গিয়ে বসলাম। নানা রহিমা রহিমা বলে ডাক দিল। রহিমা হলো মামার বউ, মানে আমার মামি। কি হয়েছে বাবা? আরে তোমরা চলে এসেছো? কেমন আছো মামি? মামি কিছুটা অভিমান করে বলল, তুই কথা বলবি না আমার সঙ্গে? তুই সেখানে গিয়ে আমাকে একবারও ফোন দিসনি। সরি মামি। মামি, মামা কোথায়? বাজারে গেছে। রুমা কোথায়? ওই যে।
রুমা আমার 3 বছরের ছোট। রুমা আমাকে দেখে ভাইয়া বলে দৌড়ে এসে আমাকে জড়িয়ে ধরলো। রে কেমন আছিস? তোমরা আসবে শুনে এসে কখন থেকে অপেক্ষা করে বসে আছে। তা আছিস ভালো? হ্যাঁ। ওদের রুম দেখিয়ে দাও, ওরা ফ্রেশ হয়ে আসুক। আসো। আমাদের দুটো রুম দেখিয়ে দেওয়া হলো। আনিসা আর পুতুলকে দেওয়া হলো এক রুম, আর আমার আর জনের জন্য এক রুম। জনি আনিসের সাথে চলে গেল। পুতুলও মনে করেছি তাদের সাথে যাবে, কিন্তু না, পুতুল আমার রুমে আসলো। ওকে দেখে মনে হচ্ছে কোনো কারণে রেগে আছে। কি হয়েছে, মুখটা এমন করে রেখেছো কেন? ওই মেয়েটা আপনাকে জড়িয়ে ধরলো কেন? তাতে কি হয়েছে? তাতে কি হয়েছে মানে? ও আপনাকে জড়িয়ে ধরবে কেন? পাগলি, ও আমার মামাতো বোন। বোন হয়তো আমার। বোন হয় বলে এভাবে জড়িয়ে ধরতে হবে? রাগে গা জ্বলে যাচ্ছে আমার। পাগলি, এতেও রাগা লাগে? একটা কথা শুনে রাখেন, আমি ছাড়া কেউ যেন আপনাকে জড়িয়ে না ধরে, শুধু আমি ধরবো। বুঝলাম। এবার আনিসার রুমে যাও। না, আপনার সাথে থাকবো। পাগলি, আমার সাথে বিয়ের পরে থেকো। এখন লক্ষ্মী মেয়ের মতো ওই রুমে গিয়ে ফ্রেশ হও, জামা কাপড় বদলাও। না। এদিকে আসো। পুতুলের কপালে একটা চুমু দিলাম। এবার ভালো মেয়ের মতো যাও। পুতুল চলে গেল। অন্যদিকে আনিসা বারবার জনিকে শাসিয়ে দিচ্ছে। তোমাকে ওই মেয়ের আশেপাশে যেন না দেখি। ওতে আমার ছোট বোনের মতো। আমি এত কিছু বুঝি না। তুমি ওর ধারে কাছে যাবে না, ব্যাস আমার সাথে সাথে থাকবে। বুঝতে পেরেছো? বুঝলাম। ব্যাগ দাও, রুমে যাই। ব্যাগ আমার কাছে থাকুক, যা লাগে আমার কাছ থেকে নিয়ে যাবে। এখন এই টাওয়াল ট্রাউজার নিয়ে যাও, ফ্রেশ হয়ে এখানে চলে আসবে। আমিও ফ্রেশ হচ্ছি। ঠিক আছে। ফ্রেশ হয়ে বের হলাম। কিছুক্ষণ পর নাস্তার জন্য ডাক দিল। হরেক রকম পিঠা বানিয়েছি। নাস্তা সেরে নানার সাথে বসে গেলাম গল্পে। অনেকদিন পর আমাকে পেয়েছে, তাই নানার গল্প যেন শেষ হয় না। নানার গল্পর কথা মনোযোগ দিয়ে জনি, আনিসা, পুতুল শুনছে। পুতুল আর আমি একদিকে, জনি আর আনিসা একদিকে। ওদের দেখে হাসি পাচ্ছে আমার। আনিসের জন্য জনের ভেতর ঢুকে যেতে চাচ্ছে, হয়তো অতিরিক্ত ভালোবাসার কারণে। এটা গল্প শেষে খাওয়ার ডাক হলো। সবাই খেতে বসলাম। মামাও বসলেন। খেতে বসে মামার সাথে কুশল বিনিময় করলাম। খাওয়া শেষে রুমে চলে আসলাম। সমস্যা হচ্ছে আনিশাকে নিয়ে। এরকম গ্রামে কখনো থাকেনি সে। পুতুল আমার সাথে গল্প করার জন্য আমার রুমে চলে আসলো। তো কেমন লাগলো সবাইকে? ভালো, আপনি পাশে থাকলে সব ভালো লাগে। তাই? হুম। থাকতে কোনো সমস্যা হচ্ছে না তো? বললাম না, আপনি পাশে থাকলে এই সব সমস্যা আমার কাছে কিছুই না। ভালো। অন্যদিকে জনি আনিশা গল্প করছে। এখানে থাকতে তোমার কোনো সমস্যা হচ্ছে নাকি? একটু হচ্ছে, ও আমি ম্যানেজ করে নিব। তাহলে সমস্যা একটু হচ্ছে। তুমি কাছে থাকলে সমস্যা কিছুটা কমতো। ধুর পাগলি, সবসময় শুধু দুষ্টামি কথাবার্তা। সত্যি রাতে তুমি আর আমি একসাথে থাকলে ভালো হতো। বিয়ের পরে একসাথে থেকো। এখান থেকে গিয়েই বাবাকে বলে বিয়ের বন্দোবস্ত করতে হবে। একা একা আর থাকতে পারছি না। আমার মতো লো ক্লাসের ছেলের সাথে তোমার বাবা বিয়ে দেবে? আনিশা কিছুটা রেগে বলল, দেখো, আমাকে রাগাবা না। তুমি কিসের লো ক্লাস? তুমি মোটেও লো ক্লাসের ছেলে না। এই কথা একসময় তুমিই বলেছিলে আমায়। মুহূর্তে আনিশার মুখটা কালো হয়ে গেল। আগে কি বলেছি সেটা এখনো মনে রেখেছো? আসলে আমি তো খারাপ মেয়ে, তাই কখন কি বলি ঠিক থাকে না। আমার দিকে তাকাও তো। আহা পাগলি একটা, আমি তো দুষ্টামি করে বলছি। এর জন্য কাদা লাগে? পাগলি একটা। চোখের পানি মুছে দিয়ে ওর মাথাটা বুকের সাথে চেপে ধরলাম। ওসব কথা আর বলবা না, আমার কষ্ট হয়। আচ্ছা, আর বলবো না। ওর কপালে একটা চুমু দিয়ে বললাম, যাও এবার ঘুমাতে যাও। সকালে আমি পুতুলের কাছে গেলাম। মেয়েটা কি সুন্দর করে ঘুমোচ্ছে। ওর মাথায় হাত বোলাতে বোলাতে বললাম, পুতুল পুতুল, সকাল হয়েছে, ওঠো। পুতুল আমার হাতটা আঁকড়ে ধরে বলল, আর একটু ঘুমাই? না, ঘুমাতে হবে না আর। পুতুল আমাকে আরো কাছে টেনে আলতো করে জড়িয়ে ধরে বলল, আসেন, আপনিও ঘুমাবেন। হ্যাঁ পাগলি একটা। কি করছো? পাশে আনিসা আসে, দেখছো? ওঠো। জোর করে টেনে তুললাম পুতুলকে। ঘুমে ঢুলছে পুতুল। কোনো রকম ধরে বারান্দায় নিয়ে গেলাম। দেখছো কত সুন্দর সকাল। হুম। পুতুলকে নিয়ে সকাল দেখায় ব্যস্ত হয়ে পড়লাম। অন্যদিকে জনি ঘুম থেকে উঠে আনিসের কাছে চলে গেল। যদিও জনি জানে যে এত সকালে আনিসের ওঠার অভ্যাস নেই, তারপরেও একসাথে সকাল দেখা লোকটা সামলাতে পারলো না, তাই ওঠাতে চলে গেল। আনিসের পাশে বসে আনিসাকে ডাকতে লাগলো। এই ওঠো তো, ওঠো। জনি যে হাত দিয়ে টান দিতে যাবে, তখন আনিসা জনিকে টান দিয়ে তার কাছে এনে জড়িয়ে ধরলো। এই কি করছো? কি ছাড়ো আর ওঠো। কোনো কথা বলবা না, চুপচাপ এইভাবে থাকো। দুষ্টামি করো না, চলো, কত সুন্দর সকাল আজ দেখবো। যেতে পারি এক শর্তে। কি শর্ত? আমাকে কোলে করে নিয়ে যেতে হবে। পাগল নাকি? সবাই কি বলবে? আমি এত কিছু জানি না, আমায় কোলে করে নিয়ে যাবে ব্যাস। পাগলামি করো না, চলো। আচ্ছা, কোলে নিতে হবে না, একটা লিপ কিস দাও। ধুর, দুষ্টামি করো না তো।
ওরা কখন আবার চলে আসে? তোমার দেওয়া লাগবে না, আমারটা আমি দিতে পারি। খপ করে আমার ঠোঁট পুরো নিল, তার ঠোঁটে কিছুক্ষণ পর ছেড়ে দিয়ে একটা মিষ্টি হাসি দিল। হয়েছে, এবার চলো। হুম, চলো। আমি পুতুল বারান্দায় বসে আছি। পুতুল আমার কাঁধে মাথা দিয়ে বসে বসে সোনালির সকালটা দেখতে লাগলো। ঠিক তখনই জনি আর আনিসা আসলো বারান্দায়। আরে ইয়ার, তোরা এখানে? তোদের ঘুম ভাঙলো? ঘুম আর যেতে পারলাম কই, তার আগেই তো উঠিয়ে দিলে। তোর ঘুম সারাদিনেও হবে না। বলছে তোরে। কিছুক্ষণ বারান্দায় বসে ফ্রেশ হয়ে আসলাম আমরা। সকালের নাস্তা দেখেই মন ভরে গিয়েছি। হরেক রকমের পিঠা, খেজুরের গুড়, ভাজা মুড়ি ইত্যাদি ইত্যাদি ওদের নিয়ে বের হলাম আমাদের গ্রামটা দেখতে। বেশ মজাই কাটতে লাগলো দিনগুলো। কাল চলে যাব শহরে, ছুটি শেষ। রাতে খেতে বসে নানাকে বললাম, নানা কাল আমরা চলে যাব। সে কি, কালই চলে যাবি? অনেকদিন পর আসলি, আর কিছুদিন থেকে যেতি। পাশ থেকে মামি বলল, আমি বলি কি বাবা, সোহেলকে এখানে বিয়ে করিয়ে রেখে দিলেই তো হয়। তাও ঠিক, গ্রামের ছেলে গ্রামেই থেকে যাবে। তাছাড়া আমি একা এসব সামলাতে পারছি না। তুই তোর বউকে নিয়ে গ্রামে থাকলি, পাশাপাশি আমার সাথে আমাদের জমাজমি দেখাশোনা করলি। কি বলিস তুই? পুতুল এই কথা শুনে খাওয়া থামিয়ে দিল, আমার চোখের দিকে তাকিয়ে আছে। তোর মামা কথাটা অবশ্যই খারাপ বলেনি। একমাত্র নাতি তুই আমার। আমি চাই বিয়ে করে তুই আমার সাথেই থাক। কি বলিস? পুতুল আমার হাত চেপে হলো, চোখ দিয়ে বোঝা যাচ্ছে না বলতে। আমি ইশারায় ওকে সম্মতি জানালাম। কিরে, কিছু বলিস না কেন? আমি আর কি বলবো, তবে পড়াশোনা আগে শেষ করতে চাই, তারপর ভাববো। পড়াশোনা বিয়ের পরেও করতে পারবি। আচ্ছা আমি ভেবে তোমায় বলছি। এই কথা শুনে পুতুলের গলা দিয়ে আর ভাত নামলো না। আমি রুমে ঢুকতেই পুতুল দৌড়ে এসে আমার বুকে ঝাঁপিয়ে পড়ে কেঁদে দিল। কি হয়েছে, কাঁদছো কেন? আপনি সত্যিই কি এখানে বিয়ে করবেন? ধুর পাগলি, বিয়ে করবো মানে? আপনি আপনার মামাকে কি বললেন? আরে আমি বলছি ভেবে পরে বলবো, আমি তো আর বলি নাই বিয়ে করব। একটা কথা শুনে রাখেন, আমি ছাড়া অন্য কাউকে বিয়ে করলে আমি আত্মহত্যা করব। পাগল হলে নাকি? কি আজে বাজে বকছো? আমি সত্যিই থাকতে পারবো না আপনাকে ছাড়া। আমি কি পারবো? আমিও তো পারবো না, পাগলি একটা। কান্না বন্ধ করো আর ঘুমাতে যাও। না, আজ আপনার সাথে থাকবো, আপনার বুকে ঘুমাবো। হয়েছে, এতক্ষণ থেকে শোনা বুকে, এখন যাও। পুতুল একটু রেগে বললো, আমি একটু জড়িয়ে ধরলেই শুধু বলেন যাও যাও। বিয়ের পর যত ইচ্ছে তত জড়িয়ে ধরো, এখন যাও। তাহলে একটু আদর দিয়ে দেন। আচ্ছা, মাথার উপরে তোলো। পুতুলের কপালে একটা চুমু দিয়ে ঘুমাতে পাঠিয়ে দিলাম। পরের দিন সকাল সকাল রওনা দিতে চেয়েছিলাম, কিন্তু পুতুলের আনিসের জোড়াজড়িতে বিকালে রওনা দিতে হলো। নানা সহ সবার কাছ থেকে বিদায় নিয়ে আমরা বের হয়ে গেলাম। গাড়ি চলছে ঢাকার উদ্দেশ্যে। আমার জীবনে সবচেয়ে সুন্দর একটা মুহূর্ত কাটালাম এখানে এসে। খুব সুন্দর সোহেলদের গ্রাম। পুতুল, তোর লাকি কপাল রে, তুই বিয়ের পর এখানে থেকে যেতে পারবি। ওদের কথায় পুতুল আমার দিকে তাকিয়ে মুসকে মুসকে হাসতে লাগলো। বেশ আনন্দ করছি গাড়ির ভেতর। আনিসা আর জনের সামনে বসে দুষ্টুমি করছে, আনিসা ড্রাইভ করছে আর আমাদের সাথে কথা বলছে। চলছে গাড়ি, রাত হয়ে গেল। রাত তখন 8টা বাজতে চললো। ঢাকা পৌঁছাতে রাত 3টা বেজে যেতে পারে। আনিসা গাড়ি ড্রাইভ করছে, অন্ধকার থেকে হঠাৎ একটা গাড়ি পেছন থেকে আমাদের গাড়িকে ধাক্কা মারলো। আনিসার ব্রেক ফেল হয়ে গাড়িটা কয়েকটা উল্টো খেয়ে একটা গাছের উপর পড়লো। তারপর আর কিছু মনে নেই। যখন জ্ঞান ফিরল তখন নিজেকে একটা হাসপাতালে আবিষ্কার করলাম। চোখ মেলে দেখি পুতুল আমার হাত ধরে কাঁদছে। আমি চোখ মেলতে দেখে জোরে ধরলো আমায়। আমি ব্যথায় আহ করে উঠলাম। পুতুল আমায় ছেড়ে দিয়ে মুখটাকে আলতো করে ধরে বলল, তুমি ঠিক আছো তো? তোমার কিছু হবে না? আমার কথা বলতে কিরকম কষ্ট হচ্ছে, হাত পা নাড়াতে পারছি না। তারপরে বললাম আমি ঠিক আছে। পুতুলের কপালে ব্যান্ডেজ করা। কিছুক্ষণ পর নানা মামা সব পুতুলের বাবা সবাই আসলো আমাকে দেখতে। হঠাৎ আনিসার জনের কথা মনে পড়তে জানতে চাইলাম ওরা কথা। পুতুল কিছুক্ষণ জিম মেরে থাকলো, তারপর বলল, জনির এখনো জ্ঞান ফেরেনি, ওর মাথায় গাড়ির কাঁচ ভেঙে ঢুকে গেছে, মারাত্মক অবস্থা। আর আনিসার? ওরও নানা জায়গায় ছিলে গেছে, কেটে গেছে। সিট বেল্ট বাঁধা থাকায় বেশি একটা ক্ষতি হয়নি। জনির জন্য কেঁদে বেহুশ হয়ে আছে। আসলে জনি সিট বেল্ট পরেনি, তাই ওর ক্ষতি বেশি হয়েছে। পুতুলের কাঁধে ভর দিয়ে ওদের বেডে গেলাম। আনিসা দেখি পাগলের মতো আচরণ করছে, বারবার বলছে, আমার জনিকে ফিরিয়ে দাও, ওর কাছে যাব। আনিসার বাবা আনিসাকে ধরে রাখতে পারছে না, তাই নার্স আনিসাকে ঘুমের ইঞ্জেকশন দিয়ে ঘুম পাড়ে রাখলো। জনের বাসায় খবর দেওয়া হয়নি, তাই কেউ আসেনি। আনিসার বাবা ডাক্তারের সাথে কথা বলছে। ডাক্তার, ওই ছেলেটার অবস্থা কি? অবস্থা বড়ই করুণ, কাজ ঢুকে গেছে মাথার ভিতর, তাই মাথার ভিতর রক্তক্ষরণ হয়েছে। ডাক্তার, যত টাকা লাগে আমি দেব, আপনি ওকে ভালো করুন। ওই ছেলেটা ছাড়া আমার মেয়েকে বাঁচানো সম্ভব হবে না বোধ হয়। চিন্তা করবেন না, 3 ঘন্টার পর ওর অপারেশন করব।
তার আগে ওর জন্য ও নেগেটিভ রক্ত সংগ্রহ করুন। আমাদের এখানে এই রক্ত নেই। জি আমি দেখছি, আপনারা অপারেশনের ব্যবস্থা করুন। আমি পুতুলকে কাঁধে ভর দিয়ে আনিশার বাবার কাছে গেলাম। আঙ্কেল, ডাক্তার কি বললো? তুমি আনিশার ফ্রেন্ড না? আর পুতুল তোমাকে তো চিনেই। জি, আমি ওদের ফ্রেন্ড। কি বলছে ডাক্তার? কিছুক্ষণ পর জনির অপারেশন হবে, ও নেগেটিভ রক্তের ব্যবস্থা করতে বলেছে। ও, আমার রক্তও নেগেটিভ। আমি রক্ত দেব, আপনি অপারেশনের ব্যবস্থা করতে বলুন। আমার সাথে আসো। কিছুক্ষণ পর একটা নার্স আমার থেকে 2 ব্যাগ রক্ত নিল। জনিকে অপারেশন থিয়েটার নিয়ে গেছে ডাক্তার। আমরা বাইরে বসে আছি, পুতুল আমাকে জড়িয়ে ধরে বসে আছে। আমি বারবার ভয়ে পুতুলের বাবার দিকে তাকাচ্ছি। উনি না কিছু বলে বসে, উনিও আর চোখে 2-1 বার আমাদের দিকে তাকাচ্ছে। পুতুলের কোনো ভয় দেখছি না, আমাকে আষ্টে পিষ্টে জড়িয়ে ধরে আছে। হঠাৎ চিৎকার আওয়াজ শুনতে পেলাম, আনিশার চিৎকার দিচ্ছে। আমরা সবাই আনিশার কাছে গেলাম। কি হয়েছে মামুনি? আছি তো আমরা। ওই যে তোর বান্ধবী পুতুল। আমার জনি কোথায়? আমি জনির কাছে যাব। আছে, তোর জনি আছে। একটু শান্ত হ, নিয়ে যাব তোকে, একটু পর নিয়ে যাব। না, আমি এক্ষুনি যাব, আমি ওর কাছে যাব। আনিশা, একটু শান্ত হ, জনের অপারেশন চলছে, ও ভালো হয়ে যাবে। পুতুল, সোহেল, আমাকে জনির কাছে নিয়ে চলো না, আমি ওকে একটু দেখব। একটু পর দেখো, ডাক্তার বলছে ও ভালো হয়ে যাবে, তুমি এমন করলে ওর সমস্যা হতে পারে। আনিশা কিছুক্ষণ চুপ থেকে বললো, আমি অপারেশন থিয়েটারের কাছে যাব। আনিসাকে ধরে সেখানে নেওয়া হলো। জনের জন্য কান্না পাচ্ছে আমার, সবার সামনে কাঁদতেও পারছি না। কত হাসি খুশি চঞ্চল ছেলে একটা। বেশ কিছুক্ষণ পর ওটি থেকে ডাক্তার বের হলো। ডাক্তারকে দেখে সবাই জিজ্ঞাসা করতে লাগলাম কি অবস্থা জনের। ডাক্তার কিছুক্ষণ চুপ থেকে বলল, ডাক্তার, অপারেশন সাকসেসফুল, বাট কি ডাক্তার? বাট 24 ঘন্টার আগে কিছু বলতে পারছি না। কি বলছেন এসব ডক্টর? ওর কিছু হলে ছাড়বো না আপনাদের। উত্তেজিত হবেন না, আশা করি 24 ঘন্টার ভিতর জ্ঞান ফিরে আসবে। ডাক্তার, আমি ওকে একটু দেখবো? না, এখন দেখতে পারবেন না। না, আমি দেখবো, আমি দেখবো। বাবা, তুমি কিছু বলো না। ডাক্তার কিছুক্ষণ চিন্তা করে বলল, আচ্ছা, যে কোনো একজন যাবেন, কিন্তু কোনো চিৎকার, কান্নাকাটি বা হইচই করতে পারবেন না। আনিসা জনের কেবিনে চলে গেল। কাঁদতে না চাইলেও চোখ দিয়ে ঠিকই পানি বের হচ্ছে। আমি বাইরে থেকে উকি দিয়ে দেখলাম। পুতুল আঙ্কেলকে বলল, আঙ্কেল, পুতুল তো কাল থেকে কিছু খায়নি, ওকে কিছু খাওয়ানো দরকার, নাহলে অসুস্থ হয়ে যাবে। তুমিও তো কিছু খাওনি, যাও ওকে নিয়ে কিছু খেয়ে নাও। আচ্ছা। পুতুল আমাকে বসিয়ে রেখে আনিসের কাছে গেল। আনিশা, চল, কিছু খেয়ে নিবি, কাল থেকে কিচ্ছু খাসনি, চল। না, আমি কিচ্ছু খাবো না। না খেলে যে অসুস্থ হয়ে যাবি। না, জনির এই অবস্থায় আমি কি করে খাবো? আমি ওর হাতেই খাবো। তুমি যাও, ও ঘুমাচ্ছে, ওকে কষ্ট দিবা না। পাগলামো করিস না, চল। তুই যা তো, জনের ঘুমে ডিস্টার্ব হবে, ও ঘুম থেকে উঠলে ওর সাথে খাবো। পুতুল বেরিয়ে চেষ্টা করেও না পেরে কেবিন থেকে বের হয়ে আসলো। আমার হঠাৎ শরীরটা কেঁপে উঠে, চোখে অন্ধকার দেখতে লাগলাম, মাথা ঘুরিয়ে নিচে পড়ে গেলাম। পুতুল আমাকে পড়ে যেতে দেখে দৌড়ে এসে জড়িয়ে ধরে কেঁদে দিল। না, মামা সহ সবাই আমাকে ধরে কেবিনে নিয়ে শোয়ালো। ডাক্তার আমাকে দেখে বলল, রক্ত দিয়েছে তো, তাই এমন হয়েছে। তাছাড়া ওর শরীর বেশ দুর্বল, একটু রেস্ট নিলে ঠিক হয়ে যাবে। পুতুল আমার পাশে খাবার নিয়ে বসে আছে, আমার মুখের কাছে খাবার ধরে বলল, হ্যাঁ করুন। তুমি খেয়েছো? না, খাবো, আগে আপনাকে খাইয়ে নেই, বেশ দুর্বল আপনি, হ্যাঁ করুন। পুতুল আমাকে খাইয়ে দিল। পুতুলের বাবার হাব ভাব ঠিক বুঝতে পারলাম না আমি। বেশি একটা কথা বলেনি আমার সাথে, তাছাড়া উনি কথাও খুব একটা বেশি বলে না। দীর্ঘ 18 ঘন্টা পর জনের জ্ঞান পেল। আনিসা তো খুশিতে জনের 2 গালে চুমুতে লাগলো। খুব একটা নড়াচড়া করতে পারছে না জনি, 2 একটু কথা বলছে। প্লিজ পেশেন্টকে বেশি প্রেশার দিবেন না, এখন রেস্ট নেওয়া দরকার। 2 দিনের আগে নর্মাল হতে পারবে না। জনি, তোমার কি বেশি কষ্ট হচ্ছে? এই যে দেখো, আমি আছি। একটু মুচকি হাসি দেওয়ার চেষ্টা করলাম, তাতে বেশ ব্যথা অনুভূতি হতে লাগলো। আনিশা আমার হাত ধরে চুপটি করে আমার মুখ পানে তাকিয়ে রইল। 2 দিনেই কত শুকিয়ে গেছে মেয়েটা। আমি পুতুলকে জনিকে দেখে আসলাম 4 দিন পর। আমাদের রিলিজ দেওয়া হলো। জনি মোটামুটি সুস্থ এখন, তবে ভালোভাবে হাঁটতে পারে না, পায়ের ওপর চোট লেগেছে বেশ। চল, তোকে মেসে দিয়ে আসি। চল। কি বলো এসব? জনির এই অবস্থায় আমি একা ছাড়তে পারবো না, ওকে আমার বাসায় নিয়ে যাব। কি পাগল পাগল কথা বলো, আমি ঠিক হয়ে যাব, সমস্যা হবে না। এত বেশি বোঝো কেন? তোমাকে এই অবস্থায় কখনো একা ছাড়বো না, তোমাকে আমার বাসায় নিয়ে যাব, আমার কাছে থাকবা তুমি। আনিসা দেখো, বাসায় তোমার বাবা মা আছে, তারা এই বিষয়টা ভালোভাবে নেবে না। সোহেল ঠিক বলেছে, তাছাড়া তুমি মাঝে মাঝে এসে দেখে গেলেই হবে। জনি,
আমি তোমাকে কত ভালোবাসি তুমি হয়তো জানো না। আর বাসায় আমার উপর কেউ কথা বলে না। এখন তুমি না যেতে চাইলেও জোর করে নিয়ে যাব। আমার যেটা ভালো মনে হবে সেটাই করব। এই দেখো, বাবা আমার উপর কোনো কথা বলবে না। বাবা, বাবা, হ্যাঁ মামুনি বলো। বাবা, আমি জনিকে আমাদের বাসায় নিয়ে যাব। ও যতদিন সুস্থ না হয় ততদিন আমার কাছে থাকবে। থাকবে, সমস্যা কোথায়? তুই ওকে নিয়ে যা, আমি ওদের পেমেন্ট মিটিয়ে আসি। আনিসা জনির আর আমার দিকে তাকিয়ে বলল, দেখেছো বাবা আমার কত ভালো। চলো। তারপর আমি সহ পুতুল জনিকে আনিসাদের বাসায় দিয়ে আসলাম। আমার মামা নানা সবাই চলে গেছে, আর দুটো নাকি জনের খুব একটা যত্নের অভাব হবে না, কেননা আনিসা ওকে সামান্য পরিমাণ কষ্ট দিতেও রাজি না, পারলে জনের বুকের ভেতর ঢুকে থাকে। আমরা বাসায় চলে আসলাম। আঙ্কেলের সামনে যেতে ভয় করছে। এতক্ষণে হয়তো বুঝে গেছে যে পুতুল আমাকে আর আমি পুতুলকে ভালোবাসি, কিছু একটা বলে বসে কিনা। এই ভয়ে আঙ্কেলের সামনে যায় না, গেলেও মাথা নিচু করে থাকি। পুতুল তো আমার প্রাণের সাথে মিশে যেতে চাচ্ছে, আগের থেকে আরো বেশি কেয়ার করছে, আর সবসময় আমার সাথে হাতেই থাকছে। দুদিন পর পুতুল আর আমি গেলাম জনকে দেখতে আনিসাদের বাসায়। রুমে ঢুকতে দেখি আনিসা জনের বুকের উপর ভর দিয়ে আলতো করে জড়ি ধরে জনির সাথে কথা বলছে। আমাদের দেখে আনিসা উঠে বসলো। রে, বেশ যত্ন করছে দেখি আনিসা তোর। সে আর বলতে, দেখো না, কিছু খেতেই চায় না। বাচ্চাদের মতো করলে চলবে? এত খাবার খাইয়ে মেরে ফেলবে আমাকে। এত খাবার, এতটুকু খাবার খেতে পারো না? বিয়ের পর দেখবো কিভাবে না খেয়ে থাকো। ওদের কাণ্ড দেখে হাসছি। তা তোমাদের কি খবর? পুতুল তো তোমাকে পেয়ে আমাকে ভুলেই গেছে। আচ্ছা, আমি কফি নিয়ে আসছি, তারপর কথা বলবো। আনিসা কফি আনতে গেল। তা জনি, তোর খবর কি? শরীর কতটুকু ভালো বুঝিস? এখন মোটামুটি ভালোই আছি। পাগলিটা যেভাবে সেবা যত্ন করছে, ভালো না হয়ে পারি? তা তোর বাসায় খবর দিয়েছিস? হ্যাঁ বলেছি, বাবা মা আসবে বলেছে। পাগলিটা ছাড়তেই চাচ্ছি না। বেশ খানিকক্ষণ আড্ডা দিয়ে বাসায় চলে আসলাম। সপ্তাহের মাথায় আঙ্কেল মানে পুতুলের বাবা আমাকে বসার ঘরে ডাকলেন। আঙ্কেল আমাকে ডেকেছিলেন? জি, কেন ডেকেছেন? কিছু কথা বলার জন্য। কথাটা হলো, পুতুল আমার একমাত্র মেয়ে, কোনো কষ্টের আঁচড় পেতে দিইনি ওকে। জি। ওর মা মারা যাওয়ার পর ওর দিকে তাকিয়ে দ্বিতীয় বিয়ে করিনি, বড় হয়ে যাতে কষ্ট না পায় এই জন্য। আমি চাই না আমার মেয়ে এমন কারো কাছে যাক যেখানে সারা জীবন কষ্ট করে কাটাতে হয়। আমি কি বোঝাতে চাচ্ছি আশা করি বুঝতে পেরেছ। জি আঙ্কেল। তাহলে বাকিটা তোমার উপর, তুমি কি করবে তুমি জানো। আপনি টেনশন করবেন না, আপনার কথার মান রাখতে চেষ্টা করব। রুমে চলে আসলাম। জানতাম শেষে এমন কিছু হবে। কেই বা আমার মতো এতিম সোনু স্যারের কাছে তার মেয়ে দেবে? শিক্ষিত লোক, তাই সরাসরি না বলে ইঙ্গিতে বুঝিয়ে দিলেন। ভীষণ কান্না পাচ্ছে, চোখে পানি আটকে রাখতে পারছি না। পাগলিটা আমাকে ছাড়া থাকবে কি করে? না, আমাকে পারতেই হবে। আমার থেকে আরো ভালো ছেলে পাবেও, বেশ সুখে থাকবে, এটাই কামনা করি। রাতেই সব প্যাক করে নিলাম। সারা রাত কেঁদে গিয়েছি। খুব ভোরে পুতুলকে শেষ একবার দেখার জন্য রুমে গেলাম। কত সুন্দর করে ঘুমিয়ে আছে মেয়েটা। চোখের পানি মুছে ওর কপালে একটা চুমু দিয়ে ব্যাগপত্র নিয়ে বেরিয়ে পড়লাম। সবার দিকে ওঠার আগে গন্তব্য গ্রামের বাড়ি। তার আগে জানের জিগার দোস্ত জনিকে একবার দেখে আসি। আনিসাদের বাসায় চলে গেলাম। আনিসা জনিকে ভাত খাই দিচ্ছে। কত ভালোবাসা ওদের মাঝে, বুকটা ভরে যায়। জনি আমাকে দেখে দাঁড়িয়ে গেল। আমি জনিকে জড়ি ধরে কেঁদে দিলাম। সোহেল, সোহেল, কি হয়েছে তোর? কাঁদছিস কেন? তোদের এরকম ভালোবাসা দেখে খুশিতে চোখের পানি বের হয়ে গেছে রে। না, তুই আমার কাছে কিছু লুকাচ্ছিস। একেই বলে বন্ধু, না বলতো অনেক কিছু জেনেছে। না তেমন কিছু না, তোকে দেখতে মন ছিল, তাই দেখতে চলে আসলাম। তোর মুখ এমন শুকনো কেন? কিছু তো পেটে পড়েনি মনে হয় এখনো। আনিসা, ওকে খাবার দাও। না রে, এখন কিছু খাবো না, চলি রে, ভালো থাকিস। আর আনিসাকে কষ্ট দিস না, মেয়েটা তোকে অনেক ভালোবাসে। কি হয়েছে তোর? তুই এমন করে কথা বলছিস কেন? চলি রে, ভালো থাকিস। সেখান থেকে বের হয়ে গ্রামে যাওয়ার বাসে চললাম। পকেট থেকে মোবাইলটা বের করে সিমটা খুলে মানিব্যাগের সাইডে রেখে দিলাম। খুব কষ্ট হচ্ছে এই শহর ছেড়ে যেতে। পাগলকে ছাড়া থাকবো কি করে? অন্ধকার। পুতুল ঘুম থেকে উঠে আমাকে না পেয়ে মোবাইলে কল দেওয়ার চেষ্টা করে। ফোনে না পেয়ে জনি সহ সবার কাছেই ফোন করে। যখন কোনো হদিশ পায় না তখন পাগলের মতো আচরণ করতে থাকে। পুতুলের বাবা সব কিছু যেন চুপ করে আছে, আর আমি কেঁদে কেঁদে শহর ছাড়ছি। বাসে চড়ে বেশ কয়েক ঘন্টা পর গ্রামে গিয়ে পৌঁছলাম। মামা মামি নানা সব আমাকে ঘিরে ধরলো। নানা রকম জেরা করা শুরু করলো। হঠাৎ না জানিয়ে চলে আসলাম কেন? মাত্র আসলাম, একটু রেস্ট নিতে দাও। ও হ্যাঁ, বেশ নে, আমি তোর জন্য খাবার নিয়ে আসছি। ফিরে যাবি কবে আবার? না, আর ফিরবো না। ও, আমাদের কথা রাখলি তাহলে? আমি একটু ভ্রু কুচকে তাকে বললাম, কোনো কথা না না ভাই। ওই যে বিয়ে করে এখানে থেকে যাবি। কি যে বলো না, খিদে লাগছে, এখন খাবো, যাও তো। রহিমা, আমার নানা ভাইয়ের জন্য খাবার নিয়ে আয়। এই তো বাবা, আনছি। ভাত খেয়ে রুমে গিয়ে শুয়ে পড়লাম। পাগলাটাকে সত্যি অনেক ভালোবেসে ফেলেছি।
যার প্রমাণ এখন চোখ দিয়ে বেয়ে বেয়ে পড়ছে। পাগলিটা কি করছে কে জানে। মনকে নিজে নিজে প্রশ্ন করছি, কেন, কি হতো পুতুলকে আমার হাতে তুলে দিলে? হয়তো খুব বিলাসবহুলভাবে রাখতে পারতাম না, তবে ভালোবাসায় হয়তো কোনো কমতি দিতাম না। ঠিকই তো আছে, কেই বা তার মেয়ের খারাপ চায়, হয়তো ভেবেছে আমি সুখে রাখতে পারবো না। আজ 2 দিন ধরে পুতুল আমার কোনো খোঁজ পাচ্ছে না, খাওয়া দাওয়া সব ছেড়ে দিয়েছে। অনেকটা জনিও বেশ টেনশনে আছে, কোনো খোঁজ নেই। হঠাৎ ব্যাপারটা, মোবাইলও বন্ধ, তার সাথে ওর ওরকম আজগুবি কথা। জনের বাবা মা এসেছে জনিকে দেখতে, এসে সে কি কান্নাকাটি। কান্না করছো কেন? তোর এত কিছু হয়ে গেছে আর তুই আমাদের সবে বলছিস? তেমন কিছু হয়নি তো, দেখছো বেশ সুস্থ আমি। মা, এ হলো আনিসা। আনিসা গিয়ে মার পা ছুঁয়ে সালাম করলো। থাক মা, বেঁচে থাকো, কি লক্ষ্মী মেয়ে। এবার ফ্রেশ হও মা। হ্যাঁ মা, ফ্রেশ হয়ে নেন। মা কিছুটা মমতার চোখে তাকিয়ে বলল, তুমি আমাকে মা বলে? হ্যাঁ, মাকে তো মাই বলবো। আচ্ছা, যাই হোক বাবা, তোর আর এই শহরে থাকা লাগবে না। কেন? তুই আমাদের একমাত্র ছেলে, কখন কি হয়ে যায় বলা যায় না। তোর আর এখানে পড়া লাগবে না, বিকেলে আমাদের সাথে যাবে। এ কথা শুনি আনিসা চোখ বড় করে আমার দিকে তাকালো। চোখ ক্রমশ লাল হয়ে যাচ্ছে, পানি জমে গেছে, পড়বে প্রায়। আমি মাকে বললাম, সে পরে দেখা যাবে, আগে ফ্রেশ হয়ে খেয়ে নাও। না, পরে না, তোকে এখানেই আর একা রেখে যাব না। আমার ছেলে আমার কাছে থাকবি। আচ্ছা যাও, যাবো, আগে গিয়ে ফ্রেশ হয়ে যাও। আনিসার চোখ থেকে পানি বের হয়ে যেতে চাচ্ছে। এত কষ্ট করে যত্ন সেবা করে আমাকে আগলে রাখলো, এখন নিয়ে যাবে সেটা কোনোভাবেই মানতে পারছি না। আনিসা মাকে নিয়ে গেল। কিছুক্ষণ পর আবার রুমে আসলো, চোখে স্পষ্ট পানি দেখতে পেলাম। এসেই আমাকে জড়িয়ে ধরে কেঁদে ফেললো। কি হয়েছে, কাঁদছো কেন? তুমি সত্যি সত্যি চলে যাবে আমাকে ছেড়ে? না। যেও না তুমি, তোমায় ছাড়া থাকতে পারবো না। আব্বুকে বলে দিচ্ছি তোমাকে যেন না নিয়ে যায়। তাই আমাকে তো আমার বাসায় যেতেই হবে। তাহলে আমাকেও নিয়ে চলো, তোমার বাবা মাকে বলো না তোমার সাথে আমাকেও নিয়ে যেতে। নিলে কি হবে? বাচ্চাদের মতো করো কেন? আচ্ছা, তোমাকে নিয়ে যাব। ওইদিকে সোহেলের চিন্তায় ভালো লাগছে না, যাও গিয়ে দেখো বাবা মার কিছু লাগে নাকি। যাচ্ছি, তবে কিন্তু তাদের সাথে যেও না। জনের বাবা মা সহ আনিসার বাবা মা বসার রুমে কথা বলছে, তখন আনিসা ওর বাবার পাশে গিয়ে দাঁড়ালো। আনিসার বাবা আনিসাকে দেখিয়ে বলল, দেখছেন, আপনাদের ছেলেকে নিয়ে যাওয়ার কথা শুনে কেঁদে কেঁদে চোখ লাল করে ফেলেছে আমার মেয়ে। জনের মা আনিসাকে টেনে পাশে বসিয়ে বলল, তাহলে তো ছেলের সাথে মেয়েকেও নিয়ে যেতে হয়। কি মা, যাবি আমার সাথে? আনিসা মাথা নাড়িয়ে হ্যাঁ জানালো। তাহলে আর কি, বিয়ের ডেটটা পাকাপাকি করে নেই, কি বলেন বিআই সাহেব? হ্যাঁ বিয়ান সাহেব। আনিসা লজ্জা পেয়ে সেখান থেকে জনের কাছে চলে গেল। কি ব্যাপার, বের হলে কান্না করে ঢুকতেছো হাসি মুখে, ব্যাপার কি? তোমার আবার বিয়ের ডেট পাকাপাকি হয়ে গেছে। কি বলো? সত্যি। আমি এখন বিয়ে করতে পারবো না? আনিসা বিস্ময় নিয়ে বলল। কেন? দেখো, আমার বন্ধুর কোনো খোঁজ নেই, এই অবস্থায় কি করে বিয়ে করি? চলো আজ পুতুলের বাসায় যাই, সেখানে গেলে কিছু জানা যাবে। পুতুল কিছুটা আশ করতে পেরেছে যে সোহেলের নিখোঁজ হওয়ার সাথে তার বাবার কোনো সম্পর্ক আছে, তাই রাতে তার বাবার রুমে চলে গেল। বাবা, একটা সত্য কথা বলো তো। কি রে মা, কি কথা? তুমি সোহেলকে তাড়িয়ে দিয়েছো? না তো, কেন? বাবা, তুমি মিথ্যে কেন বলছো? তুমি জানতে আমি সোহেলকে খুব ভালোবাসি। না, আমি কিছু জানি না। বাবা, তুমি মিথ্যা বলছো, তোমার চোখ মিথ্যা বলছে, তুমি মিথ্যে বলছো। আমি তাড়িয়ে দিয়েছি, আমি চাই না আমার মেয়ে অসুখী হোক, তাই তাড়িয়ে দিয়েছি। পুতুল কান্না করতে করতে বলল, কেন করলে এমন বাবা, কেন করলে এমন? ও এখন কোথায় আছে, কেমন আছে? এই শহরে ওর আপন বলতে কেউ নেই, কেন করলে এমন? ভালো করেছি, তোর জন্য ভালোভাবে ছেলে দেখে বিয়ে দেব, ও তো এতিম। এই তোমার শিক্ষা বাবা, ওকে তাড়িয়ে বড় ভুল করলে বাবা, এখন আমাকে হারিয়ে তার খেসারত দেবে। কি বলছিস এসব? কি করবি? আত্মহত্যা, শেষ করে দেব নিজেকে। পাগলামি করিস না মা, তোর ভালোর জন্যই করছি এসব। সোহেলকে ছাড়া আমি ভালো থাকবো না, থাকতে চাইও না। এই বলে পুতুল রুমে ঢুকে দরজা আটকে দিল। বাইরে থেকে পুতুলের বাবা পুতুল পুতুল বলে দরজা ধাক্কাচ্ছে, কিন্তু পুতুল খুলছে না। পুতুল রাগে কষ্টে হাতের কাছে চাকু পেয়ে সেটা দিয়ে হাতের শিরা কেটে ফেললো, পিনিকে রক্ত ঝরতে থাকলো। একসময় পুতুল সেন্সলেস হয়ে পড়ে যায়। পুতুলের বাবা পুতুলের কোনো সারা শব্দ না পেয়ে দরজা ভেঙে ভেতরে ঢোকে। পুতুলকে এই অবস্থা দেখে তাড়াতাড়ি করে হাসপাতালে নিয়ে যায়। রাতেই জনি আর আনিসের কাছে পুতুলের সুইসাইড করার খবর পৌঁছে যায়।
পুতুলের বাবা হাসপাতালে বসে এখন আফসোস করতে থাকে, এখন কি করবে ভেবে পায় না। পাশে বসে আছে আনিশা, জনি। পুতুলকে ওটিতে নেওয়া হয়েছে। পুতুলের বাবা জনি আনিশাকে উদ্দেশ্য করে বলল, আমার একটা মাত্র মেয়ে, ওর কিছু হলে কি করে থাকবো আমি? আঙ্কেল, সুখ কেউ কাউকে দিতে পারে না। যখন সুখের অভাব দেখা দেয় তখন মানুষ আত্মহত্যা করে। ওর সুখ কিসে সেটা ফিরিয়ে দিলেই তো আর এমন হয় না। ওর সুখ কিভাবে ফিরবো বাবা? ওর সুখে তো আমি তাড়িয়ে দিয়েছি। কার কথা বলছেন আঙ্কেল? শুইলে কথা বলছি, ছেলেটার জন্য আজ আমার মেয়ে মরতে বসেছে। কিভাবে পারলেন এটা করতে? জানেন ছেলেটা এতিম, ছোট থেকেই কত কষ্ট বুকে নিয়ে বড় হয়েছে, তারপর আবার এত বড় কষ্ট দিলেন। আমি মানছি আমি অন্যায় করেছি, এখন আমার ওকে খুঁজে এনে দাও। মেয়েটার সামনে মুখ দেখাবো কি করে? টেনশন করবেন না, আমরা অনেক খোঁজ করেছি। ওর ফোন বন্ধ। আচ্ছা, ও গ্রামে চলে যায়নি তো? যাই না বাবা, কিছু জানি না। কিছুক্ষণ পর ডাক্তার ওটি থেকে বের হলো। ডাক্তার, আমার মেয়ে। বয়ের কিছু নেই, বেশ খানিকটা রক্ত বের হয়েছে, কিছুক্ষণ পর জ্ঞান ফিরবে। ধন্যবাদ ডাক্তার। কিছুক্ষণ পর পুতুলের জ্ঞান ফিরল। পাশে তাকে দেখে জনি, আনিসা, তার বাবা বসে আছে। কেন করলি এমন তুই মা? কি করব, খুব ভালোবাসি যে সোহেলকে। যেখানে সুখ নেই সেখানে বেঁচে থেকে কি করব? এমন কথা বলিস না মা, তোর সুখ আমি তোর কাছে ফিরিয়ে এনে দেবো। ওখানে এত কিছু ঘটে গেছে, অথচ আমি কিছুই জানি না। পুতুলের বেদনায় ব্যথিত আমি, হাসি নেই মুখে, প্রাণ থেকেও মরার মতো। মামি কয়েকবার জিজ্ঞাসা করেছিল কেন এমন করে থাকি, কিছু বলতে পারিনি। আজ বিকালে বারান্দায় বসে আছি, পুতুলের কথা কল্পনায় ভাবছি। হঠাৎ দৌড়ে পুতুলের মতো কাউকে দেখতে পেলাম, দৌড়ে বাইরে এলাম। হ্যাঁ, আমার পাগলিটা শুকিয়ে কাঠ হয়ে গেছে। দুজনের দিকে তাকিয়ে আছি। হঠাৎ পাগলিটা বুকে ঝাঁপিয়ে পড়লো, খুব শক্ত করে জড়িয়ে ধরলাম। আমার দুগালে কয়েকটা চুমু দিয়ে কেঁদে উঠলো পাগলিটা। আমিও কেঁদে দিলাম। কান্না আর বাদ মানছে না, কষ্টগুলো যেন চোখের পানির সাথে বেরিয়ে যাচ্ছে। ওকে বুকে পেয়ে যেন প্রাণ ফিরে পেয়েছি। পাগলিটাকে পারছি না যে বুকের ভেতর ঢুকে নেই। বেশ কিছুক্ষণ কান্না করার পর পাশ থেকে জনের গলার আওয়াজ পেলাম। হয়েছে, এত ভালোবাসা পরে দেখালেও হবে, এবার একটু ছেড়ে আমাদের দিকে তাকাও। কে কার কথা শোনে আমি আরো শক্ত করে ধরলাম। পুতুল তো পারছে না, বুকের ভেতর ঢুকে যাচ্ছে। কিছুক্ষণ পর চোখটা খুলে পেছনে তাকালাম, তাকে দেখি পুতুলের বাবা। আমি তাড়াতাড়ি করে পুতুলকে সারিয়ে নিতে চাইলাম। পুতুল আমার চোখের দিকে তাকিয়ে চোখে ইশারা করলো কি হয়েছে। আমি পুতুলের বাবাকে দেখিয়ে দিলাম। পুতুল তার বাবার দিকে একটু তাকিয়ে আবার জোর ধরলো। তখন পুতুলের বাবা বলল, থাক, ছাড়ানো লাগবে না, তুই আমাকে মাফ করে দিস। তুই তো আমার ছেলের মতো, আসলে বুঝতে পারি আমার মেয়ে সুখ যে তোর কাছে। আমি কিছুই বললাম না। আমার একটা মাত্র মেয়ে, আদর যত্নে কোনো কমতি রাখি। আমি চাই তুইও কোনো কমতি রাখবি না। আমি একটা মুচকে হাসি দিলাম। চারিদিকে তাকিয়ে দেখি মামা, মামি, নানা সহ সবাই তাকিয়ে আছে। তাই পুতুলকে সারিয়ে ভেতরে নিয়ে গেলাম। নানা, মামা, মামি তারা কিছু না বুঝে শুধু তাকিয়ে থাকলো। নানা পুতুলের বাবাকে ভেতরে নিয়ে গেল, তারপর পুরো ব্যাপারটা খোলসা করে নিল। আমি আর পুতুল বারান্দায় বসে আছি। পুতুলের হাতে ব্যান্ডেজ করা দেখে জিজ্ঞাসা করলাম, হাতে কি হয়েছে? পুতুল নিচে দিকে তাকিয়ে বলল, কিছু না। আমার চোখের দিকে তাকিয়ে বলো, আপনি আমাকে না বলে চলে আসছিলেন কেন? তাই বলে হাত কাটবে? আপনি জানেন যে আপনাকে ছাড়া আমি থাকতে পারি না, তারপরেও না বলে চলে আসছেন। মোবাইলটাও বন্ধ করে রেখেছিলেন। আমি আসলে থাক, বলতে হবে না, সবটা জানি আমি। এরপর যদি ছেড়ে যাওয়ার চিন্তাও করেন, সেই দিন আমাকে আর কেউ বাঁচাতে পারবে না। এসব কথা বলে? পুতুল কেঁদে দিয়ে বলল, আপনি জানেন কত কষ্ট হয়েছিল এই কদিন। আমি পুতুলের মাথাটা বুকে চেপে ধরে বললাম, আর কখনো যাব না, কোথাও যাব না। মামি হঠাৎ এসে বলল, তলে তলে এত দূর আর আমরা কিছুই জানি না। আমি পুতুল দুজন নিচের দিকে তাকিয়ে থাকলাম। হয়েছে, এত লজ্জা পেতে হবে না। তাই তো বলি আমার ছেলে কেন এমন মন মরা নিয়ে থাকে। শোনো পুতুল, তুমি আমার মেয়ের মতো, আমার ছেলেটা কিন্তু বেশ চাপা স্বভাবের, মনের মতো করে ওকে সাজিয়ে নিও। পুতুল আমার চোখের দিকে তাকিয়ে মুচকি একটা হাসি দিল। এখন চলো, তোমাদের বসার রুমে ডাকছে। আমি পুতুল বসার রুমে গেলাম। সবাই গোল হয়ে বসে আছে। কাছে যেতে নানা বলল, বস এখানে। তা তোকে কি জন্য ঢাকা পাঠিয়েছিলাম আর তুই কি করলি? আমি কি বলবো, চুপ করে থাকলাম। কথা বলছিস না কেন? পুতুল আমার চোখের দিকে তাকিয়ে আছে। আমি আসলে নানা। হয়েছে, কাম তো গটিয়েই ফেলেছিস, এখন রেডি হয়ে নে, সন্ধ্যায় তোদের বিয়ে। এবার আমি মাথা উঁচু করে নানার দিকে তাকালাম। যা রেডি হয়ে নে। পুতুল, নানু ভাইকে আমার বেশ পছন্দ হয়েছে। খুশিতে কেঁদে দিলাম। আনিশা পুতুলকে সাজাতে রুমে নিয়ে গেল, আর জনে আমাকে। সন্ধ্যায় কাছে কিছু আত্মীয় স্বজন ডেকে
ছোটোখাটো অনুষ্ঠান করে আমাদের বিয়ে দিয়ে দিল। বাসুঘাটে ঢুকতেই পুতুল এসে পাশ হয়ে সালাম করলো। আমি পুতুলকে নিয়ে খাটে বসলাম। জানো, ভাবিনি আমার মতো একটা এতিম ছেলে তুমি পাবে। এখন তো পেয়েছেন, এরপর নিজেকে আর কখনো এতিম বলবেন না। আমার কষ্ট হয়, আজ থেকে আপনার জীবন আর আপনার নেই। এখন এটা আমারও জীবন। আপনার প্রতিটা নিঃশ্বাসে জড়ানো আমি, মধুময় করব জীবন। আপনার চোখটা বন্ধ করেন, আপনার ঠোঁটের প্রথম ছোঁয়াতে আমাদের সংসার জীবন শুরু করব। চোখটা বন্ধ করতেই পুতুল তার কোমল ঠোঁট দুটো আমার ঠোঁটে ছোঁয়ালো। অন্যরকম এক অনুভূতিতে কাটালাম কিছু সময়। বেশ কিছুক্ষণ পর ছেড়ে দিয়ে আমার চোখের দিকে তাকালো, একটু লজ্জাবোধে হাসি দিয়ে বলল, সরুন, আপনার বুকে ঘুমাবো। আমিও চাই তুমি এই বুকে থাকো, আমার জন্য বুকটা তোমার জন্যই। পুতুল আমার বুকে শুয়ে বলল, জানেন, সব মেয়েদের কাছেই তার স্বামীর বুকটাই হচ্ছে একমাত্র সুখের স্থান। আমার কিচ্ছু চাই না, শুধু আপনার এই বুককে একটু আশ্রয় দিয়েন। আজকে এই বুকটা শুধু তোমার। পুতুলের কপালে একটা চুমু দিয়ে বললাম, এবার ঘুমাও। পুতুল আমার বুকের ভেতর মুখ গুজে দিয়ে ঘুমিয়ে পড়লো। খুব সকালে ঘুম হয়ে গেল। পুতুল আমার বুকে চুপটে করে ঘুমিয়ে আসছে। আমি এক নজরে ওর মুখের দিকে তাকিয়ে থাকলাম। কখন যে পুতুলের ঘুম ভেঙে গেল জানি না। হঠাৎ পুতুল বলে উঠলো, আমন করে কি দেখেন? এত সুন্দর কেন তুমি? আপনার চোখ সুন্দর, তাই আমিও সুন্দর। হঠাৎ দরজা ধাক্কানোর আওয়াজ এলো। জনি ডাকছে, কি রে, আর কতক্ষণ ঘুমাবি? এবার বাইরে আয়। ওঠেন, এবার ফ্রেশ হয়ে আসেন, আমিও ফ্রেশ হচ্ছি। তারপর আমি উঠে বাড়ি চলে আসলাম। সকালে সবাই একসাথে নাচতে গেলাম। বিকেলে জনি, আনিশা সহ আঙ্কেল, মানে এখন আমার বাবা হয়তো ওনাদের শহরে চলে যাওয়ার সময় হয়ে গেল। শোন, আমি কিন্তু তোদের ছাড়া বিয়ে করব না, 2 সপ্তাহ পরে চলে আসিস। সোহেল, আমার বান্ধবীকে কিন্তু তোমার কাছে দিয়ে গেলাম, কোনো অযত্ন যেন না হয়। নিশ্চিত থাকতে পারো, জীবন থাকতে ওর অসম্মান হতে দেবো না। পুতুলের বাবা আর পুতুল দুজনকে ধরে অনেক কান্নাকাটি করলো। তারপর আমার কাছে এসে বলল, আমার মেয়েকে কষ্ট দিও না, খুব আদরের মেয়ে আমার, তোমার কাছে দিয়ে গেলাম, কষ্ট দিও না। পুতুলকে যদি কেউ আপনার পরে ভালোবেসে থাকে সেটা হলাম আমি। টেনশন করবেন না, ওর অযত্ন আমি হতে দেবো না। সবাই বিদায় জানিয়ে চলে গেল। পুতুল একটু মন খারাপ করলো। এখন সেই মন খারাপটা নেই। সামনের মাসে জনি আনিসার বিয়ে, তাই আমাদের আগে থেকেই যেতে বললো। কাল রওনা দেবো শহরে। পরদিন। কি হলো, ওঠেন না কেন? এখনো পড়ে পড়ে ঘুমাচ্ছেন? কি বলি, আজ যে আমরা আমাদের বাসায় যাব, সেটা কি মনে আছে? আমি পুতুলকে টান দিয়ে বুকে এনে জোরে ধরে বললাম, মনে আছে। পুতুল আমার বুকে নাক ঘষতে ঘষতে বললো, তাহলে এবার ওঠেন। তার আগে একটু আদর দাও। আদর খাওয়ার বাহানা, পাগল একটা। এই বলে আমার ঠোঁটের মাঝে পুতুল তার ঠোঁট ডুবে দিল। এইমাত্র এসে আমি আমার শ্বশুর বাড়ি উঠলাম, মানে পুতুলদের বাসায়। সেখান থেকে আনিশাদের বিয়েতে যাব। জনি আনিশা আমাদের আসার খবর পেয়ে রাতে চলে এলো দেখা করতে। তাদের দেখে সত্যি অনেক খুশি লাগছে। দেখতে দেখতে বিয়ের দিন চলে এলো। আমি পুতুল বিয়ের অনুষ্ঠানে বসে আসছি। আপনি এখানে বসেন, আমি আনিশার সাথে দেখা করে আসছি, নড়বেন না। আচ্ছা। পুতুল যেতেই অন্য একটা মেয়ে এসে আমার পাশে বসলো। তারপর দু একটা টুকটাক কথা, এই আর কি। হঠাৎ পাশে তাকে দেখি পুতুল রাগে চোখে তাকিয়ে আছে। পুতুল আমাকে টেনে অন্য পাশে নিয়ে গেল। কি হয়েছে? আপনাকে কি বলে গিয়েছি, আর আপনি কি করেছেন? কি করছি? কথা বলবেন না। জনি আনিশার বিয়ে হয়ে গেল, এখন তারা নতুন জীবন শুরু করতে যাচ্ছে। এদিকে পুতুল সেই রেগে আছে, কোনো কথা বলছে না আমার সাথে। কি হলো, ওইদিকে শুলে কেন? বুকে আসো। অন্য পাশ ফিরে শুয়ে আছে। কি হলো, আসো। এবার জোর করে আমার দিকে ফুয়েলাম। পাগলিটা কাঁদছো কেন? আপনাকে বসিয়ে রেখে গিয়েছিলাম, আর আপনি? পাগলি একটা। ওই মেয়েটাই তো আমার সাথে কথা বলেছিল। সরি, তো আর হবে না। পুতুল ভেঙে কেটে আবার অন্য পাশ করে শুয়ে পড়লো। আমার বুকে শুবে না? না। ঠিক আছে। এটা বলতেই পুতুল আমার দিকে তাকিয়ে কয়েকটা কিল মেরে আমার বুকে মুখ গুজে শুয়ে বলল, শয়তান একটা, না বলেছি বলে জোর করবেন না। আমি আপনার বুক ছাড়া কখনো ঘুমিয়েছি? আমি জানতাম তুমি আমার বুক ছাড়া ঘুমাতে পারো না। কচু জানেন, আপনি আমাকে আর আগের মতো ভালোবাসেন না। কে বলেছে বাসি? জানি আমি। এই দেখো কত ভালোবাসি। এই বলে পুতুলের ঠোঁটে আমার ঠোঁট মিশিয়ে দিলাম। কিছুক্ষণ পর ছাড়তেই পুতুল তৃপ্তিময় কিছুটা হাসি দিয়ে আমার বুকের ভেতর মুখ লুকিয়ে বলল, শয়তান একটা। লজ্জাবতী একটা। চলছে ভালোবাসা, চলবে আজীবন। আশা করি পাগলিটাকে নিয়ে সুখেই দিন পার